সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাড়ি থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1429তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলার মেয়ে মোহাম্মদ নাজমা আক্তারের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক প্রতারণামূলক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল লিবিয়ায় নিখোঁজ স্বামীকে খুঁজতে এসে চরম প্রতারণার ফাঁদে নাজমা। এই গল্পটা শুধু একটা গল্পই নয় রে ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নিজের কিডনি বিক্রি করে লিবিয়ায় স্বামীকে খুঁজতে গিয়ে এমন বিপদে পড়েছে বাংলার মেয়ে নাজমা, তা শুনলে আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকে যারাই এই গল্পটা শুনবেন তারাই বলবেন জীবনের গল্পের অনুষ্ঠানে বেস্ট কোনো গল্প আজ আপনি শুনেছেন। সবাইকে অনুরোধ করব গল্পটা শুনে নাজমাকে একটু সাহায্য করার জন্য। এবং আমি আমাদের নতুন ট্রাভেলিং চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সেখানে ক্যাপশনে লিখেছিলাম পৃথিবীর জান্নাতে থেকেও সুখে নেই একদল মানুষ। পৃথিবীর জান্নাত কেমন হয় এবং সেখানে থেকেও কেন তারা সুখে নেই জানতে চাইলে, দেখতে চাইলে ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়েও আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম নাজমা আক্তার। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পরিবারে রয়েছে আমার বাবা, মা আর আমি, আর কেউ নেই। রাজধানী ঢাকার খুব পাশাপাশি, খুব কাছাকাছি কোনো এক গ্রাম্য এলাকায় আমার জন্ম হয়। যদিও আমার বাবা আমাদের এলাকাতে মোটামুটি অনেক বেশি ধনী ব্যক্তি ছিলেন। আমাদের নিজেদের অনেক জায়গা সম্পত্তি রয়েছে গ্রামে এবং শহরে। আমার বাবার নিজস্ব ব্যবসা বাণিজ্য রয়েছে। এক কথায় বলতে গেলে আমাদের গ্রামে হাতে গোনা কয়েকটা ধনী লোকের মাঝে আমার বাবাও একজন। এমন এক ধন্যাঢ্য পরিবারে জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করছি। এবং ছোটোবেলা থেকে আমি যথেষ্ট নামাজ কালামি একজন মেয়ে ছিলাম। আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাবে এবং মায়ের একমাত্র ইচ্ছা ছিল তিনি আমাকে কোরআনে হাফেজ বানাবে। কারণ আমি জন্মগ্রহণ করার পরে আমার মায়ের একটা অপারেশন হয়, যে অপারেশনের কারণে আমার মায়ের জরায়ু নষ্ট হয়ে যায়। তাই ডাক্তার বলেছিল আমার মায়ের গর্ভে আর কখনো সন্তান হবে না। আমার মায়ের একটা ইচ্ছা ছিল তার যদি একটা পুত্র সন্তান হতো তিনি তাকে কোরআনে হাফেজ বানাতেন। যার কারণে যেহেতু তার সন্তান হবে না, সেই কারণে আমার মাই আমাকে কোরআনে হাফেজা বানানোর পরিকল্পনা করেছিল। সেই নিরীক্ষে আমাকে আমাদের এলাকার একটা মাদ্রাসায় ভর্তিও করায় এবং সেখানে একটা মহিলার মাধ্যমে আমি কোরআন পড়াও শিখি। আমার বয়স তখন প্রায় আনুমানিক 5 বৎসরের কাছাকাছি। ঠিক সেই সময়কার আদো স্মৃতি আমার মনে আছে। যেরকমভাবে মনে আছে আমি আপনাদেরকে সেরকমভাবেই বলি। তো 5 বছর যখন আমার বয়স, ওই সময়তে আমার আব্বা আমার মাকে খুব চাপ দেয় ঢাকাতে চলে যাওয়ার জন্য। মানে ঢাকায় গিয়ে থাকার জন্য। আব্বা ব্যবসা বাণিজ্য করে ঢাকায়, ঢাকা থেকে গ্রামে আসা আমার আব্বার জন্য অনেকটা কঠিন হয়ে যায়। যার কারণে মাকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি ঢাকায় চলে আসো, আমরা একসাথে থাকি। তা আমার মা আবার গ্রাম অনেক পছন্দ করে, কারণ আমার মা নিজের হাতে সবজি লাগাবে এবং সেই সবজি রান্নাবান্না করবে, নিজের হাতে পুকুরে মাছ ধরবে, মাছ কাটবে, রান্না করবে। গ্রাম্য পরিবেশ, মুরগির ডাক এবং সকালবেলা আমার মায়ের অনেকগুলো মুরগিও ছিল, এগুলোকে মা খাবার দিত, পালতো। তো যার কারণে আমার মা একজন গ্রামপ্রিয় মানুষ ছিল। আব্বা শত বলার পরেও আমার মা আব্বাকে সাফ জানিয়ে দিল যে না, আমি গ্রামের মায়া, গ্রামের ভালোবাসা ছেড়ে আমি কখনোই তোমার সাথে ঢাকায় গিয়ে থাকতে পারবো না। ইতিমধ্যে আমার মা বেশ কয়েকবার গিয়েছে, কিন্তু মা থাকতে পারে না। মা অসুস্থ হয়ে যায়, মায়ের অনেক সমস্যা দেখা দেয়। তো এরকম করতে আমার আব্বা তখন বলতেছে আমার তো এখানে থাকতে অনেক সমস্যা হয়, আমার রান্নাবান্না করার ঝামেলা, আমি থাকতে পারি না, আমার খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হয়। তো এইরকম করে আমার আব্বা তখন আমার আম্মাকে বলতো। তো আমার মা আসলে আব্বাকে তেমন কিছু বলতো না। এই করতে করতে আমার এক দূরসম্পর্কের খালা আছে, মানে অনেক দূরসম্পর্কের খালা হয়। আমার খালার 2টা মেয়ে সন্তান আছে। 2টা মেয়ে হবার পরে আমার খালু মারা যায়। খালু মারা গেলে পরে খালা তখন একটা গার্মেন্টসে চাকরি করতো, ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি করে। এবং চাকরি করে আমার খালা হচ্ছে তার 2টো সন্তানকে মানুষ করে, মানে 2টো মেয়েকে পড়াশোনা করায়। তো ওই খালা একদিন আমাদের বাড়িতে বেড়াইতে আসে কোনো একটা কারণে। আসলে পরে আমার মা তখন আমার খালাকে বলে যে এমন এমন ঘটনা, তো মানে তোর দুলাভাই তো আমার বারবার বলে ঢাকায় চলে যাওয়ার জন্য, ঢাকায় গিয়ে থাকার জন্য, কিন্তু আমার তো ইচ্ছে করতেছে না, আমি ঢাকায় গিয়ে থাকতে পারি না। তো তোর দুলাভাইয়ের খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়, ঢাকা শহরের মতো জায়গা, ওই হোটেলে খেতে খেতে অনেক সমস্যা হয়। তো আমার খালা তখন বললো আচ্ছা দুলাভাই কোন এলাকায় থাকে, মানে এলাকার নাম জানতে চাইলো।
আমার মা তখন এলাকার নাম বলল। ইতিমধ্যে আমার খালা তখন বলে বসলো, আরে আমিও তো সে এলাকায় থাকি, আমি তো মনে হয় দুলাভাইয়ের কাছাকাছিই থাকি, আচ্ছা আমি তো ঘর থেকে রান্না করে দুলাভাইকে দিয়ে আসতে পারি। আমার মা তখন বললো, তাহলে তো ভালোই হয়, তুই যদি বাসায় রান্না বান্না করিস তাহলে অন্তত 2 বেলা বা 3 বেলা তোর দুলাভাইয়ের খাবার দিস, তো দুলাভাই তোরা টাকা দিব। তো আমার খালা বলে, তাইলে তো এটা আমি করব। ইতিমধ্যে আমার মা তখন বলল যে তুই একটা কাজ কর, তুই আজকে রাত আমাদের বাসায় থেকে যা, তোর দুলাভাই হয়তো আজকে রাতকে আসতে পারে। তোর দুলাভাই যখন বাড়িতে আসবে তখন তো দুলাভাইয়ের সাথে আমি সরাসরি বিষয়টা নিয়ে কথা বলবো, তুই আজকে থেকে যা। তে আমার খালা তখন আমাদের বাসায় থেকে গেল। খালার 2টো মেয়ে আছে, খুবই ছোট, মানে আমি তখন দূরের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম। তো আমার আব্বু সে রাতে বাড়িতে আসে, এবং বাড়িতে আসলে পরে আমার মা তখন আমার আব্বার সাথে বিষয়টা নিয়ে কথা বলে যে এমন এমন ঘটনা। আমার খালার নাম ছিল পারুল। তো বলতেছে যে পারুল তো ঢাকায় থাকে, এখন ও বলল যে মানে ও তোমারে মাঝে মাঝে গিয়ে রান্না করে দিয়ে আসবে, বা তুমি যদি বলো তাহলে ও রান্না করে বাসা থেকে রান্না করে তোমারে দিবে, তুমি কি বলো? তো ওই সময় কিন্তু পারুল খালা ঘুমিয়ে গেছে। তো পারুল খালা ঘুমিয়ে যাওয়াতে আমার আব্বা বললো, আচ্ছা ঠিক আছে, আমি সকালে উঠে ওর সাথে কথা বলবো। তো সকালে খালার সাথে কথা বলে আমার আব্বা খুব অবাক হয়ে গেল। আমার আব্বা যে বিল্ডিংয়ে থাকে আর কি, ওর থেকে খুব কাছাকাছি আমার খালা থাকে, খুব বেশি দূরে না। তখন আমার আব্বা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মাঝে মাঝে আইসা আমার বাসায় রান্না করে দিয়া যাও। আমার খালা তখন বললো যে না দুলাভাই, আমি তো চাকরি করি, আমি এত সময় পাবো না যে আপনার বাসায় এসে রান্নাবান্না করে দিতে। আমি যা খাই তাই যদি আপনি খান তাহলে আমি আপনাকে সকাল বিকাল খাবার দিয়ে যাব। তখন আমার মা তখন বললো যে তুই এটাই কর, তোর এখানে এসে রান্না করার দরকার নাই, যেহেতু বেসেলার একটা বাসা, বাড়িওয়ালা কী বলবে না বলবে, তা তুই আইসা এখানে মানে সকাল বিকাল আইসা দারোয়ানের কাছে খাবারটা দিয়ে যাইস, দারোয়ানে তো দুলাবেরি দিয়ে দিব। তো খালা তখন এই প্রস্তাবে রাজি হলো। প্রস্তাবে রাজি হওয়ার পরে এমনভাবেই তখন সময়গুলো কাটতেছে। তো আমার আব্বা তখন আবারও ঢাকায় চলে গেল, খালাও আবার ঢাকায় চলে গেছে, ওনার মেয়েদেরকে নিয়ে তিনি ঢাকায় থাকে, উনি চলে গেল। এইভাবে প্রায় অনেকগুলো মাস পেরিয়ে গেছে, প্রায় আপনার 8-9 মাসের মতো পেরিয়ে গেছে, প্রায় বৎসর খানিকের মতো হয়ে গেছে। বৎসর খানিক হয়ে যাওয়ার পরে মানে আমি তো ছোটো মানুষ, তখন এত কিছু বুঝি না। একদিন আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার আম্মা তখন বলতেছে যে নাজমা একটা কাজ কর, তাড়াতাড়ি রেডি হও, আমরা ঢাকায় যাব। তো হঠাৎ করে আমি আবার ঢাকায় গেলে খুশি হই আমার আম্মুর সাথে, কারণ হোটেলে খাওয়া দাওয়া করি, ঘুরি ফিরি, আব্বু আম্মুর সাথে খুব মজা হয়। তো আমি সাথে সাথে এসে আম্মুর সাথে রেডি হয়ে গেলাম, ঢাকায় যাব। তা আম্মু আমাকে ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার পর দেখতেছি আমার আব্বা যে বাসায় থাকতো ওই বাসার মধ্যে আমার খালা মানে পারুল খালা ওনার 2 মেয়েকে নিয়ে আসে। তো আমার আম্মা ওখানে গিয়ে পারুল খালার সাথে ঝগড়া লেগে গেল। তোরে না আমি বললাম যে তুই এই বাসায় আসবি না, তুই শুধু দারোয়ানের কাছে খাবার দিয়ে যাবি, তুই এই বাসায় এসে থাকতেছস কেন? আমার পারুল খালা তখন আমার আম্মাকে বলতেছে, আমার স্বামীর ঘর, আমি থাকবো না, তুই থাকবি? আমার মা বলে, দেখ যা বলার বলছিস, এই সমস্ত কথা দ্বিতীয়বার বলবি না, আমি তোকে খবরদার সাবধান করে দিচ্ছি, তুই আমার সংসারে আগুন লাগাবি না, আমার সংসার থেকে যা। খালা তখনই করলো কি, কোত্থেকে কাবিনের ব্যাপার বের করলো, বের করে বলতেছে, দেখ 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 তোর স্বামী আমাকে বিয়ে করেছে, এই আমার কাবিনের ব্যাপার, তুই যেরকম তার বউ আমিও তার বউ, সুতরাং তুই আমাকে কেমনে বের করবি? আমার মা তখন বলল যে আমার স্বামী এরকম কাজ করলো, ঠিক আছে। তা আমার আব্বা তখন বাসায় ছিল না, আমার মা 2 দিন পর্যন্ত ওই বাসায় ছিল, এবং 2 দিন আমার খালার সাথে তুমুল পরিমাণে ঝগড়া হয়েছে। কিন্তু এই 2-3 দিনে আমার আব্বা আর বাড়িতে আসে নাই, মানে ওই বাসায় আর আসে নাই। আব্বা দারোয়ানের মাধ্যমে অথবা কারোর মাধ্যমে খবর পাইছে আমার আম্মা গ্রাম থেকে আসছে, আমার আব্বা তখন আর এই গ্রামে মানে আব্বার ফ্ল্যাটের মধ্যে আসে নাই। এইভাবে 3 দিন পর্যন্ত আম্মা ঢাকায় ছিল। 3 দিন ঢাকায় থাকার পরে আম্মা তখন একেবারে বিরক্ত হয়ে খালার সাথে ঝগড়াঝাটি করে ঢাকা থেকে আবারও 3 দিন পর চলে আসে। তো বাড়িতে যখন আসে তখন আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন যারা ছিল প্রায় সবাই তখন এখানে আসে, এই বাড়িতে আসে। তো আসার পরে সবাই আমার মাকে বুদ্ধি দিতেছে, একটা কাজ কর, তুই মামলা করে দে, তুই থানায় যা, মামলা কর, তোর স্বামী তোরে জানানো ছাড়া বিয়ে করছে, তোর তো অনুমতি নেওয়া দরকার ছিল, যেহেতু তোর কাছ থেকে অনুমতি নেয় নাই, তুই থানায় গিয়ে তোর স্বামীর নামে মামলা করে দে। আমার মা তখন সবাইকে বলতেছিল, আমি কার নামে মামলা করব? যে মানুষটার সংসার করতেছি, যে মানুষটার সাথে আজকে এত বৎসর দূরে থাকতেছি, তার নামে আমি মামলা করব? আমি তো পারবো না। আমার আম্মা তখন আর আমার আব্বার নামে মামলা করলো না, এবং আব্বার নামে মামলা না করার পরে আমার আম্মা তখন দিনে দিনে খুব অসুস্থ হয়ে যাচ্ছিল। আমার আব্বা এখানে আসেও না, এরপরে মানে আমার আম্মার কোনো খোঁজ খবরও নেয় না, আমাদের টাকা পয়সাও দেয় না। ঢাকাতে তার ওই বউ নিয়ে বাচ্চা নিয়ে সে অনেক ভালো আছে। তো এইভাবে অনেক দিন কাটার পরে আমার এক মামা তখন আমাকে একদিন ঢাকায় নিয়ে গেছিলো, মানে আব্বা যেই গদিতে বসে আর কি, ওইখানে আমার মামা তখন আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি আব্বাকে দেখে জড়াই ধরে কান্না করতে শুরু করছি। তখন আমার আব্বা আমাকে জড়াই ধরে কান্না করতেছে। তা আমার মামা তখন আমার আব্বুরে বলল, দুলাভাই এই মেয়েটার মুখের দিকে তাকায় হইল, আপনি বাড়িতে ফিরে আসেন, আপনার বাড়ি ঘরে যান, আপনার 2টা বউ, তাতে সমস্যা কি? আপনার প্রথম বউর দিকে আপনি খেয়াল রাখেন।
তখন আমার মানে আব্বা এই থেকে মানে আমাকে কোলে নিয়ে আব্বা এরপরে মানে গ্রামে আসে। গ্রামে এসে গ্রামে আমার আম্মার সাথে থাকতো। আমার আম্মা আব্বুর সাথে ঝগড়াঝাটি করতো না, সত্যি কথা আমি কখনোই দেখি না ঝগড়া করতে। গ্রামে এসে আমার আম্মুর সাথে থাকতো এবং ঢাকায় গিয়ে তার ওই ওয়াইফের সাথে থাকতো। তো এরকম করে দুইখান থেকে আমার আব্বু খুব প্রেশারে পড়ে যায়। মানে ওইখানে গেলে মানে ঢাকায় গেলেই আমার ওই সৎমা আমার আব্বুর সাথে ঝগড়া করতো, তোমার আগের বউর কাছে গেছো, বউ কেমন মজা দিছে, কি করছো, মানে এগুলো বলে আমার আব্বাকে খুব বেশি কষ্ট দিত। তা আমার আব্বা এগুলো সহ্য করতে পারতো না। এমন করতে করতে হঠাৎ করে আমার আব্বা হার্ট অ্যাটাক করে। আমাদের কাছে খবর আসে আব্বু হার্ট অ্যাটাক করে। আব্বাকে তখন ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। 14 দিন পর্যন্ত আব্বু ঢাকা মেডিকেলে ভর্তি থাকে। 14 দিন পরে আমার মানে ডাক্তার তখন নাকি আমার আব্বুকে বলছিল যে আব্বুকে রেস্টে থাকতে হবে, আব্বুর শারীরিক কন্ডিশন ভালো না, আব্বুকে রেস্টে যাইতে হবে। তাই তখন আমার আব্বু করে কি ঢাকা থেকে গ্রামে চলে আসে। তো গ্রামে যেহেতু চলে আসে রেস্টে থাকার জন্য বা একটু ভালো থাকার জন্য গ্রামে চলে আসে, এই আমার সৎমা শুরু করছে আমার আব্বাকে ঢাকায় নিয়ে যাবে, আব্বা কেন গ্রামে থাকবে, আব্বাকে ঢাকায় নিয়ে যাবে, মানে এরকম একটা টানা হেঁচড়া শুরু হয়েছে। এক পর্যায়ে আমার সৎমা তখন সেও ঢাকায় এসে মানে ঢাকা থেকে গ্রাম এসে থাকতে শুরু করছে। আমার আব্বা যেহেতু গ্রামে থাকে, আমার আম্মার সাথে থাকে, আমার সৎমা তখন চলে আসলো। তখন এভাবে কয়েকদিন কাটার পরে আমার আব্বার ব্যবসাটা মানে আব্বা যে ঢাকায় ব্যবসা করতো ওইটা আসলে আর আগের মতো ভালোভাবে চালাইতে পারতেছিল না। ব্যবসায় প্রচুর পরিমাণে লস আসতে শুরু করে। আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে উনি ব্যবসাটা অফ করে দিবে। পরে ঢাকা শহর থেকে ব্যবসা বাণিজ্য পরিপূর্ণভাবে বন্ধ করে দিয়ে আব্বা তখন গ্রামে চলে আসে। মানে গ্রামে তখন থাকে, গ্রামে আমাদের প্রচুর জায়গা সম্পত্তি আছে, এইগুলা দেখভাল করতেছে। তখন আমার সৎমা মানে পারুল খালা সেও থাকে ঢাকায় মানে গ্রামে, তার 2টা মেয়ে আছে তারাও গ্রামে থাকে, আমার আম্মাও গ্রামে থাকে। তো প্রতিদিনই ওই খালা আমার আম্মুর সাথে ঝগড়া করতো। মানে কী পরিমাণের ঝগড়া করতো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে ঝগড়া ঝাঁটি এমনভাবে ঝগড়া করতো, মানে সবসময় আমার আম্মুর সাথে ঝগড়া করতো। তো এমন করে অনেকগুলো দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিন হলো কি মানে দুপুরবেলা, তখন কিন্তু আবার খালা আমার আম্মার সাথে একটু ভালো হয়ে গেছে। মানে প্রথম দিকে ঝগড়াঝাটি করছে এবং শেষের দিকে এসে মোটামুটি আমার আম্মুর সাথে প্রায় অনেকটাই ভালো হয়ে গেছে। তো দুপুরবেলা একদিন হলো কি আমি জলপাই পাড়ছিলাম, গরমের সময় ছিল, গাছ থেকে জলপাই পেরে জলপাই খাচ্ছি, লবণ আর মরিচ দিয়ে জলপাই খাচ্ছি। ওই সময়ের ভিতরে আমার সৎমা তখন আসছে, মানে পারুল খালা তখন আসছে কোত্থেকে জানি, আইসা আমারে বলে যে নাজমা কী খাস। আমি বললাম যে জলপাই খাইতেছি লবণ মরিচ দিয়া। তো বলে দিয়ে আমিও একটু খাই। তো উনিও তখন খাইতেছে, ওনার 2টা মেয়েও তখন সাথে সাথে আসছে, তারাও খাইতেছে। তো এরকম খাওয়া দাওয়া করার পরে নাজমা খালা আমারে বলে আজ আমি মুরগির মাংস রান্না করছি, আমার ঘরে ভাত খাইবি। আমি তখন বললাম যে না খালা আমি খাবো না। আমি তখনও তারা খালাই ডাকতাম, মা কিন্তু ডাকতাম না, যে না খালা আমি খাবো না, আমি খাইলে আম্মা যদি জানে তাহলে রাগ করবে। বলে না না রাগ করবে না, তুই আয় আমার ঘরে আয়। তো উনি একরকম জোর করেই তার ঘরে আমাকে নিল এবং তার ঘরে নিয়ে আমার মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইছে। ভাত খাওয়ানোর পরে আমি তো তার ঘরে ভাত খাইছি এবং এরপরে মনে হয় তিনি এই কথাটা আমার আম্মাকে বলে দেয় যে আপনার মেয়ে আমার ঘরে মুরগির মাংস দিয়ে ভাত খাইছে। কারণ আমি তো আর আমার মারে বলি না, তাহলে মা জানলো কী করে। মা যখন জানে, মা সেই রাতে আমারে খুব মারে, মানে অতিরিক্ত মারে। তো মারলে পরে আমার সৎমা তখন আমার আম্মুর কাছে যায়, যায়া বলে যে আপনি মারতেছেন কেন। তা আমার মা তখন বলো তোমার ঘরে ভাত খাইলো কেন। মানে এই নিয়ে তখন আমার সৎমায়ের সাথে আমার আম্মার মারামারি হয়। মানে মারামারি বলতে মানে আমার আম্মাকে উনি ধাক্কা দিয়ে ফেলে এবং দুজনের মাঝে মতামতে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে আমার সৎমা তখন আমার আম্মাকে বলে 21 দিনের ভিতরে আমি তোর কবরে পাঠাই দিব, মানে 21 দিনের ভিতরে তুই কবরে চলে যাবি, মানে আমার আম্মাকে এটা বলে। এই বলে আমার আম্মাকে তখন উনি থ্রেট দেয়, মানে ধমক দেয়। ধমক দেওয়ার পরে উনি তখন চলে যায়। রাতেরবেলা আমার আব্বা তখন দোকান থেকে আসে এবং দোকান থেকে আসলে আমাদের ঘরে আর আসে না, উনি সরাসরি ওনার ছোটো বউয়ের কাছে চলে যায়। তো ছোটো বউয়ের সাথে থাকা সকালবেলা আমার আব্বা যখন আমাদের ঘরে আসে তখন আম্মা বলতেছে যে তোমার বউ, তোমার ছোটো বউ আমার সাথে কালকে রাতে এগুলো করছে, আমার গায়ে হাত তুলছে এবং বলছে 21 দিনের ভিতরে নাকি আমার কবরে পাঠাই দেবে। আমার আব্বা তখন বললো বাদ দাও তো ওর কথা, ও তো মানুষ ভালো না, এসব বলে তোমার আর লাভ নাই, তুমি তোমার কাজ করো। তা এরপর হলো কি এই ঘটনার পরে মানে আমার সৎমা কই জানি চলে গেছে, মানে আমাদের বাড়িতে আর আসে না। উনি ওনার বাপের বাড়িতে চলে গেছে না কই জানি চলে গেছে। প্রায় 9 দিন পর, উনি 9 দিন বাড়িতে ছিল না। 9 দিন পরে ওনার 2 মেয়েকে নিয়ে উনি বাড়িতে আসছে। 9 দিন পরে উনি যেদিন বাড়িতে আসছে সেদিন রাতেই হঠাৎ করে আমার আম্মা চিৎকার দিতে শুরু করছে রাতের বেলায়। মানে শোয়ার মধ্যে আমার প্রচুর চিৎকার দিতেছে। তা আমি তখন এটা বলতেছি আম্মা কী হয়েছে, চিৎকার করতেছো কেন। আম্মা বলে কে জানে আমার বুকের উপরে চাপ দিয়ে ধরছে, কে জানে আমার বুকের উপরে চাপ দিয়ে ধরছে। তা আমি আম্মুরে বলতেছি আম্মু কী হয়েছে। আম্মু আবার তো নামাজ কালাম পড়তো, তো আম্মু আবার খুব মানে ছিল। তো আম্মু বলেছে না না মনে হয় যেন কি আমার বুকের উপর চাপ দিয়ে ধরছে। এই সেদিনকার পর থেকে শুরু হলো আমার শরীর খারাপ হইতে আছে। আমার আম্মুকে তখন আমার নানু ভাই মানে আমার নানা ভাই কবিরাজের কাছে নিয়ে যায়
তো কবিরাজের কাছে নিলে কবিরাজ তখন বলে যে আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে, তো আমি এটা কাইটা দিব। কবিরাজ এটা কাইটা দেয়, এবং কাইটা দেওয়ার পরেও আমার শরীর কিন্তু আর ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। খালার সাথে ঝগড়া করার প্রায় 21 দিন কি 20 দিনের মাথায়, মানে খালার সাথে ঝগড়া করার 20 দিনের মাথায় আমার আম্মু এন্তেকাল করে, আমার আম্মু মারা যায়। এবং মানে এত কম বয়সে আমি আমার আম্মুকে হারাইছি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আম্মু মারা যাওয়ার পরে আমার গোটা পৃথিবীটা মনে হয় অন্ধকার হয়ে গেছে, আমি আর কোনো আলো দেখতে পাচ্ছি না। আম্মু মরে গেল হঠাৎ করে, কোনো কারণ নাই, মানে অসুস্থ এবং এই অবস্থায় অসুস্থ হইলেও কিন্তু আম্মু মরার মতো অবস্থায় ছিল না। নিজে নিজে রান্নাবান্না করতে পারতো, হাঁটাচলা করতে পারতো, কিন্তু শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিল। তো এরকম অসুস্থ থাকার অবস্থায় আম্মু তখন হঠাৎ মারা গেল। এবং আম্মু মারা যাওয়ার পরে আমি তখন আমাদের বাড়িতেই পড়ে আসি, দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেই তখন আমার সময়গুলো কাটতেছে। এবং এমন করতে করতে আমার মানে নানা বাড়ির লোকেরা তখন বললো আর কি, আমার নানা নানি তখন বললো আমাকে এখান থেকে নিয়ে যাবে, যেহেতু আমার মা মরে গেছে, আমার দাদা দাদি নাই, তারা তো আগেই মারা গেছে। তো আমার আব্বা বাড়িতে থাকে না, ঘরে থাকে না, আমি সৎমায়ের সাথে থাকতে পারবো না, আমার সৎমা হয়তো আমাকে কষ্ট দিবে, এই কথা ভেবেই তখন আমার নানা নানি আমাকে নিয়ে যায়। তা আমি তখন আমার নানু বাড়িতে থাকতে শুরু করি। নানু বাড়িতে থাকতেছি এমন সময় আমার মামারা আমার নানা নানিরে বলতেছে যে আপনারা যে নাজমার এই বাড়িতে এনে এভাবে রাইখে দিছেন, এবং এটা তো আপনারা ভালো করতেছেন না, কারণ নাজমার যে জায়গায় সম্পত্তি আছে পরে তো আর এগুলো নাজমা কিছুর ভাগ পাইব না, সব কিছুই তোর সৎমা ওনার মেয়েদের নামে লিখে নিবে, এবং নাজমারে বলেন তার ওইখানে গিয়ে থাকার জন্য। ও তো তখন বড়, আমি তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছি। আমার নানা নানি যখন, আমার মামা যখন এইভাবে আমার নানা নানিকে বলে, তারা তখন সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, তা আমি বড় হয়েছি, তাহলে আমি আমার সৎমায়ের কাছে গিয়ে থাকতে পারি। ওই সময় মোটামুটি সব বড়, নিজে সব কিছু বুঝতাম। তো পরে আমি আবারও আমাদের বাড়িতে চলে আসি। আসার পরে আমি আমার সৎমায়ের সাথে থাকতে শুরু করি। বাড়িতে আসার পরে আমার সৎমা কিন্তু আমার কোনো মানে মাদ্রাসায় বা কোথাও কিন্তু ভর্তি করাই নাই। আমার গ্রামের যত মেয়ে আছে সবাই পড়াশোনা করতো, কেউ আপনার স্কুলে বা কেউ মাদ্রাসায়, সবাই পড়তো, কিন্তু আমি কখনো পড়াশোনা করতাম না। আমার আম্মু মারা যাওয়ার পরে আমার পড়াশোনা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আমার আব্বা তখন, আব্বু এই বিষয় নিয়ে কোনো কথা বলতো না। এই যে আমি পড়াশোনা করি না, স্কুলে যাই না, মানে মাদ্রাসায় যাই না, আমার আব্বু এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সকাল থেকে বিকেল পর্যন্ত সৎমায়ের সাথে কাজ করি, সাংসারিক অনেক কাজ আছে এগুলো করি, এবং 2টা ছোটো বোন আছে তাদের দেখাশোনা করি। এমন করেই ধরেন আমার দিনের রাতগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে নানা নানিও মারা গেল, মামারা বিয়ে শাদী করে আলাদা হয়ে গেল, তারাও আর আমার কোনো খোঁজ খবর নিল না। আমি কেমন আছি, কোথায় আছি, আমার খোঁজ খবর আর কেউই নিল না। আমি তখন সৎমায়ের সাথে আমার দিনের রাতগুলো পার করতেছি। সেই সময় আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। আব্বু একটু একটু করে জায়গা বিক্রি করে চলতেছে, মানে প্রতি মাসেই বা প্রতি দুই তিন মাস পর পর জমি বিক্রি করতেছে। কারণ আব্বুর তখন কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছু নাই, সবই তখন বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নাই, কিছুই নেই। আব্বু তখন জমি বিক্রি করে চলতেছে। এভাবে দিন আর রাতগুলো কাটে। তো আমার তখন বিয়ের বয়স হয়েছে বলতে প্রায় বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তো তখনই হলো কি আমার মানে ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতো। আমি দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই ছিলাম, তো ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো। আমার সৎমা তখন আমার বিয়ে দিত না, মানে অনেক ভালো প্রস্তাব আসতো, ছেলে বিদেশ থাকে, ছেলে ইঞ্জিনিয়ার, মানে ডাক্তার, এরকম ভালো ভালো বিয়ের প্রস্তাবগুলো আসতো। কিন্তু আমার সৎমা আমাকে বিয়ে দিত না। আমার আব্বার কাছে বলতো ছেলে ভালো না, ছেলের এই সমস্যা ওই সমস্যা, মানে আমার আব্বাকে উল্টাপাল্টা বলে আমাকে আর বিয়ে দিত না। আমি বুঝতাম যে আমার সৎমা চায় না যে আমার বিয়ে হোক, কারণ আমার যদি বিয়ে হয়ে যায় ঘরে এই বান্দির কাজগুলো কি করবে। বান্দি দাসীর মতো সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করি, এবং ওনার সংসার আমি দেখাশোনা করি, ওনার কাপড় চোপড় আমি ধুয়ে দিই, সবই তো আমি করতেছি। তা আমাকে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে ওনার বাড়ির এই কাজগুলো করবেটাকে, যার কারণে তিনি আমাকে বিয়ে দিবে না, আমাকে তার বাড়িতে রেখে দিবে, এবং আমি তার বাড়িতে এইভাবে কাজ করব। যাই হোক, কি আর করা, আমার ভাগ্যে যা আছে তাই হবে, এইটা মেনে নিয়ে আমি তখন এখানে কাজ করতেছি, আমার সৎমায়ের সঙ্গে আমি তখন কাজ করতেছি। এবং এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 21 থেকে 22 বছরের কাছাকাছি। তো একটা মেয়ে, মানে মেয়েদেরকে কুড়িতে বলে বুড়ি, মানে 20-এ তারা বয়স্ক হয়ে যায়। এবং আমার সাথে যে মেয়েগুলা বড় হয়েছে আমাদের গ্রামের, প্রায় সবারই বিয়ে হয়ে গেছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেছে, মানে সবারই ধরেন আপনার সংসার হয়েছে, কিন্তু আমার তো আর সংসার হলো না। এবং আমাকে সবাই বলতেছে তুই কারোর সাথে পালায়া যা, তুই কারোর সাথে প্রেম করে ভাইগা যা, এরকম করে আমারে বলতেছে। তা আমি কি করব, আমি আবার এগুলোতেও পছন্দ করি না যে কিছু একটা করবো আমার আব্বার মান সম্মান নষ্ট হবে, মানে আমি এগুলো করব না। মানে আমি আমার সারাদিন ঘরের মধ্যেই থাকতাম, ঘরে বাইরে যাইতাম না, নামাজ কালাম পড়তাম। এরপরে ছোট বোন আছে 2টা, ওইগুলোর দেখাশোনা করতাম। আবার এরই মাঝে আমার ছোটো বোন একটা বিয়ে হয়ে গেছে, যদিও মানে উঠাই নেয় নাই, এমনি বিয়ে হয়েছে।
আমার সৎ মা ওদের বিয়ে নিয়ে মানে চিন্তা, আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা করেন। তো যাই হোক, এমন করেই তখন আমি পড়ে আসি ওই ঘরের ভিতরে। তো এরকম করতে করতে একটা সময় হলো কি, ঢাকা থেকে একটা লোক আমাদের বাসায় আসছে ভাড়া থাকার জন্য। ওই সময় তো আমাদের পরিবারে একটু অভাব টভাব ছিল। তো আমার আব্বা চিন্তা করলো যে সামনের ঘরগুলো ভাড়া দিবে, সামনের ঘরগুলোকে আমার আব্বু ভাড়া দিবে, এরকম চিন্তা ভাবনা আমার আব্বা তখন করতেছিল। তখন হলো কি যে সামনের ঘরটাকে ভাড়া দেবে, ওই সময় আপনার হীরা বলে একটা লোক, নাম ছিল হীরা, এবং তিনি মোটামুটি দেখতে শুনতেও ভালো। তিনি মানে ওই যে ঢাকা শহর থেকে বিভিন্ন ধরনের চুড়ি মালা, কানের জিনিস, মেয়েদের নূপুর, পায়েল, এরপরে ধরেন মাথার চুল, টিকলি মেকলি, এগুলো সেগুলো এনে উনি আমাদের এই গঞ্জে মানে আমাদের এই গ্রামে বা বিভিন্ন গ্রামে বিক্রি করে। তখন আমাদের এখানে উনি ভাড়ায় থাকে, অনেক দিন ধরে ভাড়ায় আছে। তো আমি কিন্তু কোনোদিন ওনার সাথে কথা বলি নাই, মানে কখনোই কথা বলি নাই। আমার একেবারে ছোটো যে বোনটা আছে, ও তখন করলো কি, একজোড়া কানের দুল পরছে। তাই কানের দুলগুলো ভাই খুব সুন্দর ছিল, মানে দেখার মতো খুবই সুন্দর কানের দুল। তাই আমি আমার বোনেরে বললাম যে তুই কানের দুলগুলো যে পরলি কোত্থেকে কিনলি? বলে হীরা ভাইয়ের কাছ থেকে কিনছি। তুই লোকটা তো আমাদের এখানে বহুদিন ধরেই ভাড়া থাকে, আমি তো ওনার এখানে কখনোই যাই না। তো আমার বোন যখন কিনছে, আমি তো বোনেরে বললাম যে একটা কাজ কর, তুই হীরা ভাইয়ের কাছ থেকে আমার জন্য এরকম একটা জোড়া কানের দুল নিয়ে আয়, ওই দুলগুলো অনেক সুন্দর ছিল। আমার বোন তখন বলতেছে যে আচ্ছা আপু ঠিক আছে, আমি মানে হীরা ভাইয়ের কাছ থেকে তোমার আইনে দিব। এর 2 দিন পরেই হলো কি, ওইসে আমারে বলতেছে যে না আপু, ভাইয়া বলতেছে এখন এগুলো নাই, ঢাকায় গেলে আইনে দিবে। তারই প্রায় সপ্তাহখানিক পরে একদিন মাগরিবের কিছুক্ষণ আগে, মানে মাগরিবের আজান দিবে এরকম একটা ভাব, আমি নামাজ পড়তে যাব। এই তখন আমি বাড়ির দিকে আসতেছি, মানে উঠানে থেকে আপনার বাড়ির দিকে যাচ্ছি। এমন সময় আমার ডাক দিছে, সন্ধ্যার সময় কিন্তু আম্মু তখন বাসায় ছিল না, আমার সৎমা বাসায় নেই। উনি আমার ডাক দিছে, এবং ডাক দেওয়ার পরে আমি তখন ওইখানে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে আমারে বলতেছে যে মানে আমার তো মানে ওই সময়তে এমন একটা অবস্থা যে তোকে কী বলবো, আমার বাবা থেকেও নাই, মানে এমন একটা অবস্থা যে কেউই নেই দুনিয়াতে আমার। উনি আমার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে নাজমা আপনার জন্য আমি একজোড়া কানের দুল আনছিলাম, আপনার বোনে বলছিল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেন। কানের দুল দিল। তো দেওয়ার পরে আমি বললাম যে ভাইয়া টাকাটা এখন তো আমি দিতে পারবো না, আমার আম্মা যদি ঘরে আসে তাহলে আমার কাছ থেকে নিয়ে দিব। তারপরে বলে যে না আপু, এটা টাকাটা লাগবে না, আমি আপনাকে এমনিই দিছি। আমি বললাম যে না রে ভাই, আমি আপনার কাছ থেকে এমনি কেন নিব, আপনি তো আমাদের এখানে ভাড়া দিয়ে থাকেন, আপনি তো আর মাগনা থাকতেছেন না। বলে না আমি আপনাকে এটা এমনিই দিছি, আপু এটা আপনি নিয়ে যান। মানে একরকম জোরাজোরি করে উনি দিল। তো এয়ারপোর্ট থেকে মাঝে মাঝে উনি ধরেন ঢাকায় গেলে আপনার স্পেশাল কোনো জিনিস পাইলে, যেগুলো ধরেন মানে গ্রাম এলাকায় ওভাবে চলে না, বা গ্রাম এলাকায় অনেকে এগুলো চিনেও না, এরকম ভালো ভালো প্রোডাক্টগুলো এনে উনি আমাকে দিত। আমি এগুলো ব্যবহার করতাম, আবার উনি আমার কাছ থেকে টাকা নিত না। এরকম করতে করতে ওনার সাথে আমার মোটামুটি একটা মানে ভালো একটা সম্পর্ক হয়। পারিবারিক বিষয় এটা ওইটা নিয়ে আমি ওনার সাথে কথা বলি, যেমন পরিবারের বিষয়। অনেক সময় বাড়ির মধ্যে একা একা থাকলে উনি আসে, বারান্দায় বসে ওনার সাথে আমি গল্পগুজব করি, ওনার সাথে আমি কথাবার্তা বলি। তো এই করতে করতে হঠাৎ করে উনি ওনার সাথে এই সম্পর্কের মাঝে আমার আব্বা মারা যায়। মানে আব্বা মারা যায়, এবং আব্বুর মৃত্যুটাও সম্পূর্ণ অন্যরকম ছিল, যে মানে কোনো কিছুই নেই, আব্বু হঠাৎ করে এইভাবে মারা গেল। অসুস্থ ছিল ঠিক আছে, তা আব্বু মারা গেছে। আব্বু মারা যাওয়ার পরে আমি আরও অসহায় হয়ে গেলাম, কারণ যাই হোক যেটাই হোক আমার মাথার উপর তো একটা বট গাছের মতো ছায়া ছিল। আমার আব্বু তো আছে, এই পরিচয়টা তো সবার কাছে দিতে পারতাম যে আমার আব্বা বাইচে আছে, আব্বুর কথা বলতে পারতাম। তা আব্বু তখন মারা গেল, এবং আব্বু মারা যাওয়ার পরে তখন আমি তখন আরও ইয়েতে পড়ে গেলাম। এবার আমার একেবারে ছোটো যে বোনটা আছে, আমার ছোটো বোনের বিয়েটাও হয়ে গেছে। সবাইরই আমার আম্মু বিয়ে দিয়ে দিচ্ছে, বাট আমার বিয়ে নিয়ে আম্মুর কোনো কথা নাই। এবং আম্মুরে যদি কেউ আমার আম্মুকে বলতো আর কি যে কী ব্যাপার, নাজমারে বিয়ে দাও না কেন, নাজমারে বিয়ে দিবে না? তাই আমার সৎমা তখন বলতো যে নাজমারে বিয়ে দিলে কি আপনি এসে আমার সঙ্গে থাকবেন? নাজমার বাপ মরে গেছে, আমি একলা ঘরে কেমনে থাকবো? আমি একা ঘরে কেমনে থাকবো? আমি নাজমারে বিয়ে দিয়ে দিলে আমি থাকবো কী করে? তো মানে অনেকেই বলতো হাসতে হাসতে, তা আপনার 2টা মেয়ের দিয়ে বিয়ে দিয়ে দিলেন, নাজমা তো সবার বড়, ওরে বিয়ে দিবেন না? উনি তখন আর কোনো কথা বলতো না। মানে এইরকম প্রশ্ন কেউ যদি করতো, উনি আসতে ওটাকে স্কিপ করে চলে আসতো। তো এইরকম করতে করতে তখন এই হীরা ভাই আমার একমাত্র সঙ্গী হয়ে গেল। আমার মাঝে মাঝে টাকা পয়সা লাগলে উনি সাহায্য সহযোগিতা করতো, ওনার সাথে মানে কথাবার্তা বলতাম। এমন করতে করতে একরকম দুজনের মাঝে একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। তো ভালো লাগার সম্পর্ক শুরু হওয়ার পরেই তো উনি তখন আমাকে মানে আমরা এক কথায় বলতে গেলে তখন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। আমার সৎমা তো বেশিরভাগ সময় ঘরে থাকতো না, মানুষের পাড়ায় পাড়ায় টুই টুই করে বেড়াতো। উনি আমাদের এখানে আসতো, আমি আবার রান্নাবান্না করলে ওনারে দিতাম, উনি খাইতো আমার সাথে। তখন মোটামুটি ওনার একটা ভালো লাগার একটা সম্পর্ক তখন শুরু হলো। যাই হোক, এরকম করেই ধরেন আপনার দিন আর রাতগুলো কাটতেছে, ওনার সাথে একটা ভালো লাগার ফ্রেন্ডলি একটা সম্পর্ক হলো, এবং সেখান থেকে আমাদের প্রেমের সম্পর্কে আমরা দুজনে পৌঁছাইলাম, মানে দুজনেই প্রেমে জড়িয়ে গেলাম।
জড়িয়ে যাওয়ার পরে এবং উনি তখন বলতেছে যে একটা কাজ করো, মানে উনি আবার আমার মায়ের মাধ্যমে থার্ড পার্টি দ্বারা, মানে তৃতীয় ব্যক্তি যারা একটু মোটামুটি বলতেও চাইছে যে উনি আমাকে বিয়ে করতে চাবে, এরকম কিছু একটা। আমার সৎ মায়ের কথা একটাই যে উনি আমাকে বিয়ে দেবে না, উনি আমাকে বিয়ে দিবে না, উনি সেই কথা একই কথায় পড়ে আছে। তো একটা সময় হীরা ভাই তখন আমার বলতেছে যে নাজমা একটা কাজ করো, চলো না আমরা পালাইয়া যাই, কারণ তোমার আম্মার যে অবস্থা, তোমার আম্মা তো আসলে কখনোই তোমাকে মানে আমার কাছে বিয়ে দেবে না, আর অন্য কোথাও তোমাকে বিয়ে দেবে না, তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমারও তো বিয়ে শাদী করা দরকার। তো মানে ওর আবার বাবা আছে, মা আছে, পরিবারের সবাই আছে, কেরানীগঞ্জে ছিল ওদের বাড়ি। তো বলতেছে আমার পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিতেছে, এখন তুমি যদি বলো আমি তোমারে নিয়ে পালায়া যাব। তা আমিও আসলে তখন এমন একটা অবস্থায় চলে গেছি, আগে তো আব্বার মান সম্মানের কথা চিন্তা করতাম, এখন তার আব্বাও নাই এবং সৎমা যা করতেছে, গ্রামের সবাই তখন আমাকে একই কথা বলতেছে যে কারোর সাথে পালায়া যা এবং নিজে কিছু একটা কর, তো সৎমা তোর কখনোই বিয়ে দিবে না। তো এক পর্যায়ে আমি তখন এই হীরা ভাইয়ের প্রস্তাব মেনে নিলাম। একদিন রাতের ওই গুটগুটে অন্ধকারে আমি তখন হীরা ভাইয়ের সাথে পালায়া গেলাম। তো সৎ মায়ের কোনো কিছু বলিও নাই, ওনাকে কিছু জানায়ও নাই, যদিও তিনি পরে সবার কাছে বলে বেড়াইছে আমি ঘর থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা এবং অনেক কিছু আমি নিয়ে চলে গেছি। কিন্তু বিশ্বাস করেন, আমার আল্লাহ সাক্ষী, আমার শরীরের কাপড় আর আমার নিজের কিছু কিনা কাপড়, জামা কাপড় ছাড়া আমি ঘর থেকে একটা সুতো নিয়ে বেরোই নাই, মানে আর আদার্স কোনো কিছুই নিয়ে নেই। আমার সৎমায়ের একটা কাপড়ও আমি নিই না, আমার সৎমা আমার কাপড় পছন্দ করতো, ওনার অনেক কাপড় ছিল, আমি ওখান থেকে কোনো একটা কাপড়ও নিই নাই। মানে আমার যে কাপড়গুলো আছে শুধুমাত্র এই কাপড়গুলো নিয়েই আমি আল্লাহর উপরে ভরসা করে আমি বাসা থেকে বেরিয়ে গেছি। তো হীরা ভাইয়ের সাথে আমি তখন, উনি আমাকে তখন ঢাকাতে নিয়ে গেল, ঢাকায় নিয়ে যাওয়ার পর একটা কাজী অফিসে আমাদের বিয়ে হলো। তো বিয়ে হওয়ার পর উনি তখন ওনার পরিবারের কাছে আমাকে নিয়ে গেছে। তো পরিবারের কাছে নিয়ে যাওয়ার পরে আমি আর কি বলবো, মানে ওনার পরিবারে গেছি, তার পরিবার কিন্তু আমাকে মেনে নিছে, তার বাবা আছে, মা আছে, বড় বোন আছে, সবাই আছে, মোটামুটি সবাই আমাকে মেনে নিছে। সেও কিন্তু আবার আমার মতোই কপাল পোড়া, মানে সেও কিন্তু আসলে তারও মানে ওই বাড়িতে সেও হচ্ছে মানে তার মা মারা গেছে, তারও সৎমা এবং বাবা আছে, তারাও একরকম, সে আমার মতোই আর কি কপাল পোড়া একরকম, সৎমায়ের সাথেই বড় হয়েছে। এই তারা আমার ওখানে কোনো মূল্যায়ন করতো না, হীরা ভাইয়েরও মানে হীরারও ওই পরিবারে কোনো মূল্য ছিল না এবং আমারও কোনো মূল্য নাই। তারা দাম দিত না, আমার সাথে খারাপ মানে ব্যবহার করতো বা অন্যায়ভাবে কাজ টাজ করাইতো। এমন করতে করতে একদিন হীরা আমারে বললো যে একটা কাজ করো, তুমি ঢাকায় চলে আসো, আমি আর এভাবে পাড়ায় পাড়ায় দোকানদারি করবো না, আমি ঢাকায় একটা দোকান দিব, ছোটো হোক বা যাই হোক, রাস্তার পাশে প্রয়োজনে ভ্যান গাড়িতে আমি মানে বিক্রি করব, এই মানে এরকম জিনিসগুলো বিক্রি করব গার্মেন্টসের সামনে বা এখানে সেখানে। তো তাই এই কথা বলেও তখন আমাকে ঢাকায় নিয়ে আসে, মানে কেরানীগঞ্জ থেকে আমি তখন ঢাকায় চলে আসি। তো ঢাকায় একটা বস্তির মতো একটা জায়গাও তখন ভাড়া রাখে, আমি ওখানে থাকি। তখনও আপনার ভ্যান গাড়ি করে বিক্রি করতো, আপনার বিভিন্ন ধরনের মেয়েদের যেই জিনিসগুলো আছে প্রোডাক্ট, এগুলোও বিক্রি করতো গার্মেন্টসের সামনে, স্কুলের সামনে, কলেজের সামনে, এখানে সেখানে বিক্রি করতো, ভালোই চলতো। এই করতে করতে ওর তখন হলো কি, আমাদের ওই মহল্লাতে থাকা একজন লোকের সাথে ওর ভালো পরিচয় হয় এবং ওই লোকটার ছেলে নাকি লয়ার হয়, মানে উকিল হয় আর কি, নতুন ব্যারিস্টারি পাস করে না কেমনি কী করে। তো ওই উকিলটার মাধ্যমে ও কেমনি কেমনি কথা বলে একদিন আমাকে বলতেছে যে আচ্ছা নাজমা, তুমি তো তোমার আব্বার কাছে অনেক সয় সম্পত্তি পাবা, তোমার আব্বার তো অনেক সয় সম্পত্তি আছে এবং ইতিমধ্যে আমরা এটাও খবর পাইছি যে অনেক সম্পদ নাকি আমার সৎমা বিক্রি করে আমার যে সৎবোন আছে, সৎবোন জামাইরে বিদেশ পাঠাইতে আছে, মানে আমার সৎবোন জামাইরে উনি বিদেশে পাঠাইতে আছে জায়গা বিক্রি করে। তো এরকম খবরও কিন্তু মানে আমার কানেও আসছে, আমার স্বামী হীরার কানেও আসছে। তো হীরা তখন আমাকে বলতেছে যে তুমি তো ওখানে সম্পদ পাবা, তুমি তো ওখানে জায়গায় সম্পত্তি পাইবা, তাই তোমারগুলো তুমি নিয়ে আসো, তোমার ওইখানে জায়গায় সম্পত্তি রেখে কী লাভ, আমরা কি আর কখনো ওইখানে যাব, আমরা তো ওইখানে যাব না, তা তুমি ওইখান থেকে জায়গাটাকে বিক্রি করে কিছু টাকা এনে দাও, আমি বিদেশ চলে যাই, কারণ আমি আর এভাবে থাকতে চাই না, আমার এখানে ভালোও লাগে না এবং এভাবে চুরিমালা কানের জিনিস বিক্রি করতে আর ইচ্ছা করে না। ঢাকা শহরের কত মানুষ ঝাড়ি মারে, সেই মানুষ খারাপভাবে তাকায়, ছোটো লোকের নজরে তাকায়, ভালো লাগে না। তুমি তো এখানে অনেক কিছুই পাবা, এখান থেকে জায়গাটাকে বিক্রি করে আনো, আমি বিদেশ চলে যাই এবং আমি যদি বিদেশ যাই তাহলে আমি জায়গা কিনবো, জায়গা কিনে আমরা ঢাকাতে একটা বাড়ি বানাবো, আমরা দুজনে সুখে শান্তিতে ছোটো করে থাকবো। দেখেন আমাদের সংসারে অভাব আছে বলে আমি কখনো বাচ্চাও নেই, কারণ বেবি নিলে বেবিটারে কেমনে খাওয়াবো, বড় করবো কীভাবে, এই জন্য আমি কোনো বাচ্চাও নেই। তো এরপরে হলো কি যে মানে ওর কথা মতো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে কথা বলবো। পরে আমি আমাদের এলাকার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি এবং চেয়ারম্যানকে আমি তখন বিষয়টা বলি। চেয়ারম্যানকে বলা মাত্রই চেয়ারম্যান যখন আমার সৎমাকে জানায়, আমার সৎমা তখন চেয়ারম্যানকে ডিরেক্টলি বলে নাজমা প্রায় 10 থেকে 15 লাখ টাকার মতো স্বর্ণ গয়না নিয়ে আমার বাড়ি থেকে পালাইছে, মানে চেয়ারম্যানকে এটা আমার সৎমা বলে। তা আমি তখন চেয়ারম্যান আঙ্কেলরে বললাম যে আমি 10-15 লাখ টাকা স্বর্ণ গয়না কই পাবো, আমার আব্বা মারা গেছে, তার আমরা বড় করে একটা মানে অনুষ্ঠানও করে মানুষ খাওয়াইতে পারি নাই, আমার আব্বার জায়গা সম্পত্তি ছাড়া তো আমাদের ক্যাশ ক্যাবিলিটি কিছুই ছিল না,
আমার সৎমা বলে, না, নাজমার বিয়ের জন্য এবং আমার 2 মেয়ের বিয়ের জন্য ওর বাপে প্রায় 15 লাখ টাকার গয়না বানায় রাখছে। 15 লাখ টাকার গয়না নাকি আমার আব্বা বানায় রাখছে, তাই এগুলো নাকি আমি বিক্রি করে নাকি আমি মানে পালায় নিয়ে চলে গেছি। তো এই চেয়ারম্যান তখন আমার আমাকে ডেকে একসাথে বসার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনার কথাই মানলাম যে নাজমা তার 15 লাখ টাকার গয়না কেটে আপনার বাসা থেকে নিয়ে চলে গেছে, তাহলে কি নাজমা তার বাবার কাছে 15 লাখ টাকার সম্পত্তি পাবে, আর কি পাবে না? আমার মানে উনি তখন আর কথা বলে না। তো এবার চেয়ারম্যান বলতেছিল যে নাজমা যে জায়গাটা পাবে ওইটা ওরে দিয়ে দেন, এবং যদি না দেন তাহলে আপনার সমস্যা হবে, কারণ আপনি জায়গা বিক্রি করে আপনার মেয়ের জামাইয়ের আপনি বিদেশ পাঠান, আর নাজমার জামাই ঢাকা শহরে চুরিমেলা কানের জিনিস বিক্রি করে, এটা তো হতে পারে না। আপনার এটাও মেয়ে, এই মেয়ের জামাইয়ের যখন বিদেশ পাঠিয়েতেছেন জমি বিক্রি করে, ওর জামাইরেও পাঠান। না, আমার সৎমা দিবে না, দিবে না, যায় ঝামেলা। চেয়ারম্যান মেম্বার মিলে অনেকবার আমি আর হীরা গেলাম ওই গ্রামে, এবং যাওয়ার পরে সবাই মিলে কত দরবার, কত মেল, কত কিছু বসলো, কিন্তু কোনো কাজ হয় না। আমার সৎমার কথাই একটা যে না, উনি আমাকে কোনো জায়গায় সম্পত্তি দিবে না, এবং আমি এসব নিয়ে কথা বলতে গেলে আমি ওনার শত্রু হয়ে যাই, উনি আমাকে খারাপভাবে দেখে, উনি কিছু দিবে না। ওনার কথা হচ্ছে যে না, উনি কোনো কিছুই দেবে না। যাক ভাই, তখন কি আর করা, উনি যেহেতু দিবে না। এবং এরকম করতে করতে তখন ওই যে আমার হাজব্যান্ডের মানে এক পরিচিত লোকের ছেলে তখন ওকালতি পাশ করে, এই ছেলেটার সাথে আমরা তখন কথা বলে, নাম ছিল সুমন ভাই। তো সুমন ভাইয়ের সাথে তখন আমরা কথা বলে সুমন ভাই তখন আমাদেরকে একটা অ্যামাউন্ট বলে যে এই টাকাটা যদি আপনারা দেন তাহলে আমি আপনাদের মামলাগুলো নিয়ে কথা বলবো। তো আমি মিথ্যা বলবো না, সত্যিই বলি, মানে ওনাকে প্রথম যে ফিসটা দেওয়ার কথা ছিল ওইটা তো আমার কাছে ছিল না। তখন হীরা তার নিজের গাইডের টাকা দিয়ে এই মামলাটা নিয়ে তখন ও নড়তে শুরু করে। তো আমরা তখন থানাতে মামলা করি, এবং মামলা করার পরে প্রায় 8 মাস পর্যন্ত মামলাধীন অবস্থায় থাকে। 8 মাসে মোটামুটি হীরার অনেক টাকায় খরচ হয়, ওই সম্পূর্ণ মামলাটা নিয়ে দৌড়ায়। এবং 8 মাস পরে তখন সরকারিভাবে রায় আসে যে আমার সৎমা আমার সম্পদ আমাকে বুঝিয়ে দিতে হবে, এবং একটা পর্যায়ে পুলিশের চাপে পড়ে তখন সৎমা আমাকে আমার সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার পরে আমি তখন এখানে সম্পদ বিক্রি করি। আমি আপনার যেই সম্পদটা পাইতাম, আমি চাচ্ছিলাম না যে সবটা বিক্রি করি, যেহেতু আমার ভাই নাই, আমি চাচ্ছিলাম যে কিছু একটা ওখানে রেখে দিই, অথবা আমার আব্বার নামে আমি কিছু দান সরকার করবো, বা আব্বুর নামে কিছু জায়গা রাখবো। হীরা বলতেছে যে না, যেহেতু আমরা আইনিভাবে লড়াই করে জায়গাটা পাইছি, এখন যদি তুমি জায়গাটা বিক্রি না করো, এরপরে আমরা আর এই জায়গাতে আসতে পারবো না, আমাদেরকে এই জায়গায় তারপরে আসতে দিবে না তোমার সৎমা অনেক খারাপ, ডিয়ারিং একজন মহিলা, আমরা পরে বিপদে পড়ে যাব, তুমি একটা কাজ করো, সবগুলো জায়গা বিক্রি করে দাও। আমার কোনো রকমই ইচ্ছা ছিল না যে আমি সবগুলো জায়গা বিক্রি করব, কিন্তু হীরার মানে প্রলোচনায় পড়ে আর কি, মানে ওর দিকে তাকায়া আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যেহেতু এরকমই করতেছে তো ঠিক আছে, আমি বিক্রি করব। পরে আমি কী করলাম, পুরোটা জায়গায় ভাই বিক্রি করে দিলাম। জায়গাটা বিক্রি করছি, ওখানে আমি প্রায় আপনার টোটালি 18 লাখ টাকার মতো পাইছি। মানে স্থাবর যা ছিল সবই বিক্রি করছি। যদি আমি আরও বেশি বিক্রি করতে পারতাম, আমি যদি অপেক্ষা করে বা আস্তে আস্তে বিক্রি করতাম তাহলে অনেক বেশি টাকা বিক্রি করা চাইতো। এখন তো সেই এলাকার অনেক জায়গার দাম, পদ্মা সেতু হওয়ার আগে তো ওইটার মধ্যে অত দাম ছিল না, অত টাকা মানে সম্পত্তির অত দাম ছিল না। মানে আমি যে জায়গায় বিক্রি করছি ধরেন আপনার 18 লাখ 20 লাখ টাকা, মানে বর্তমান সময়ে যদি বিক্রি করতাম তাহলে আমি বিক্রি করতে পারতাম এটা 1 থেকে 1.5 কোটি টাকা, মানে এত টাকা আমি বিক্রি করতে পারতাম। তো 18 লাখ টাকা তখন আমি বিক্রি করছি। আমার আরেকটা জায়গা ছিল, সেটা মিলে টোটাল আমার আপনার 24 লাখ টাকা হয়েছে, মানে ইন টোটাল। মানে আরেকটা ছিল শহরের মধ্যে আমার আব্বারই কিনা, ওইটা সব বিক্রি করছি, তখন আমার 24 লাখ টাকা টোটাল হয়েছে। তো 24 লাখ টাকা আমি হ্যান্ড ক্যাশে পাইছি, পুরো জায়গাটা বিক্রি করে 24 লাখ টাকা আমি গ্রাম থেকে নিয়ে চলে আসছি ঢাকাতে। এবার ঢাকাতে আসার পরে ও তখন আমারে বলতেছে, ও কিন্তু প্রথমেই বলছিল যে ও বিদেশ যাবে, মানে ছোটোখাটো কোনো একটা দেশে, ধরেন আপনার মানে সৌদি আরব আলহামদুলিল্লাহ ওরকম কোনো মানে আপনার ছোটোখাটো দেশে যাবে, এটা আমাকে বলছিল, আরব দেশের মধ্যে যাবে। এখন টাকাটা পাওয়ার পরে ও হঠাৎ করে আমারে বলতেছে ও কানাডায় যাবে। মানে ও বলতেছে ও কানাডায় যাবে, কার সাথে জানি কথা বলছে, মানে 20 লাখ টাকার ভিতরে তারা কানাডা নিয়ে যাবে। আমারে বলতেছে যে তোমার কাছে তো 24 লাখ আছে, 4 লাখ টাকা তুমি তোমার কাছে রেখে আমার এই 20 লাখ টাকা দিয়ে তো আমি কানাডায় চলে যাব। তা আমি হঠাৎ করে বললাম তোমার কানাডায় যাওয়া লাগবে কেন, তুমি ও সৌদি আরবে যাও, অথবা অন্য অন্য দেশ আছে ওই ছোটোখাটো দেশগুলোর মধ্যে যাও, তোমার কানাডায় কেন যাওয়া লাগবে। ও আমাকে তখন বলতেছে তুমি তো টাকা পাইছোই, এতগুলো টাকা তুমি পাইছো, তা আমার টাকা দিলে সমস্যা কি। মানে ওই সময় কিন্তু আমি প্রেগনেন্ট, মানে আমার পেটে বাচ্চা আসছে। তো পরে আমি বললাম যে তুমি এগুলো কী বলতেছো, যে আমি এখান থেকে 20 লাখ টাকা তোমাকে দিয়ে দিব, আল্লাহ না করো টাকাটা যদি তুমি মাইর খাইলা, মানে টাকাটা যদি তোমার কিছু একটা হয়ে গেল, এবং এরপরে কি হবে, এরপর তো আমার আর কোনো কিছুই থাকবে না, আমি তো সবই হারাবো। না না না, এটা করো না, তুমি একটু বুঝতে চেষ্টা করো, মানে তুমি আপাতত ছোটোখাটো কোনো একটা দেশে যাও। না, ওর কথা একটু ছোটো দেশে যাবে না।
আমার বলতেছে আমি ছোটোখাটো দেশে কেন যাব, আমি ছোটো দেশে যাব না, আমি ডিরেক্টলি হচ্ছে তোমার কানাডায় যাব, আমেরিকায় যাব। মানে ওর কানাডা আমেরিকা ছাড়া ওর কোনো কথাই নাই। তো এইভাবে ঝগড়া ঝাঁটি ঝামেলা, বাচ্চাটাও দুনিয়াতে আসতেছে। এবং পরে ওর একটা বড় বোন আছে, মানে সৎ বোন আর কি, উনি আবার মোটামুটি আমার সাথে একটু কথাবার্তা বলে, মানে আপু অনেকটা ভালো। আমি একদিন আপুরে বুঝালাম যে আপু আপনার ভাই তো এমনি এমনি করতেছে, এইটাই মনে হয় আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি। মানে ওর একটা আদেশ ছিল যে আমাদের মাঝে যত যাই হোক, আমি যত কখনোই ওর বোনদের কাছে না যাই, ওর ভাইদের কাছে না যাই, ওর বাপ মায়ের কাছে না যাই, কখনোই যেতে না যায়, আমাদের মাঝে যাই হোক। কিন্তু আমি তখন ওই বিষয়টা নিয়ে ওর বড় বোনের কাছে গেলাম। তাই বড় বোনের কাছে যাওয়ার পরে ওর বড় বোনের তখন আমাদের বাসায় ডাকছি। তো বড় বোনের ডাকা তো খুব রাগ করছে, মানে অনেক রাগ করছে, কিন্তু রাগটা আমাকে বুঝতে দেয় নাই। রাগটা আমাকে পরে বুঝতে দিবে, এখন বুঝতে দেয় নাই। ও তখন ওর বোনেরে বলতেছে আচ্ছা ঠিক আছে, নাজমা যা বলে আমি তাই করবো। পরে ওর বোন টোন চলে গেছে। ওর বোন চলে যাওয়ার পরও আমার বলে, ও কিন্তু আমার একটাবারও বলে নাই যে তোমার না মানা করছিলাম, তুমি এরপরও কেন আপুর সাথে কথা বললা। আমারে বলে এখন তুমি কি বলতে চাচ্ছ। আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি মিডল ইস্টে কোনো একটা দেশে যাও, যেমন সৌদি আরব খুব ভালো একটা জায়গা, পবিত্র একটা জায়গা, তুমি সেখানে যাও, হজ করতে পারবা, উমরা করতে পারবা, এবং ওইটা খুব ভালো। আমাদের কাছে টাকাটা থাকুক, আমরা টাকাটা অন্য কোনো কাজে লাগাবো। তো আমারে বললো যে টাকাটা তুমি তোমার অ্যাকাউন্ট করে ব্যাংকে রেখে দিছো, ওইখানে রাখো, টাকাটা অন্য কোথাও লাগাও না, কারণ টাকাটা যদি অন্য কোথাও লাগাও তাহলে দেখা গেল যে মানে টাকাটা মায়ের খাইতে পারো। সুতরাং আমাদের তো এটাই শেষ সম্বল, টাকাটা যাতে নষ্ট না হয়, তুমি আমার জন্য সৌদি আরবের বিষয়ে ব্যবস্থা করো, আমি সৌদি আরবে যাব। তা আমি তখন ভাবলাম যে আলহামদুলিল্লাহ ও ভালো হয়ে গেছে। এবার আমি অনেকের সাথে কথাবার্তা বলি, ও কথাবার্তা বলে, এমন করতে করতে সৌদির একটা বিষয় ম্যানেজ করে। সৌদির একটা বিষয় ম্যানেজ করার পর ও তখন সৌদি আরবে চলে যায়। আমি তখনও ঢাকায় থাকি, একটা বাসায় ভাড়া থাকি, আমাদের ব্যাংক থেকে কিছু ইন্টারেস্ট আসে, ওই যে টাকাগুলো দিচ্ছে ওইগুলোর, তো ওই দিয়ে আমি তখন ভালোভাবে চলতেছি। বা আমি নিজেও একটা কাজ করি, ছোটোখাটো একটা চাকরি করতাম, ওইটা দিয়ে আমি তখন দুজনে চলতাম। এখন ওরে আমি সৌদি আরবে যখন পাঠাইলাম, ও সৌদি আরবে চলে গেল, যাওয়ার পরে মানে আমার কোনো টাকা দিত না, মাসের পর মাস চলে যেত। আমার তখন একটা মেয়ে হয়, মেয়ে বাবুটা হয়, এখন মেয়েটাকে নিয়ে আসি, একাই থাকতাম বাসায়। ও আমার সাথে যাইতো, ফোনে কথাবার্তা বলতো, মোবাইল ফোনে কথাবার্তা বলতো, এবং আমাকে বলতো যে আমি ভালো আছি, তুমি টেনশন করো না, চিন্তা করো না, মানে আমি ঠিক আছি। তা আমার এগুলো সেগুলো বলতো, আমিও তখন মানে কথাবার্তাগুলো শুনতাম। তো তখন ধরেন ও আপনার চলে গেল, সৌদি আরবে চলে গেছে। এবং সৌদি আরবে চলে যাওয়ার পরে প্রায় 8 থেকে 9 মাসও সৌদি আরবে ছিল। 8-9 মাসে আমাকে একটা টাকাও দেয় নাই, মানে সত্যি কথা বলতে 1 টাকা আমার পাঠায় নাই, কিন্তু ফোন দিত, কথা বলতো। 8-9 মাস পরে হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে নাজমা আমি একটা কাজ করবো, আমি ইতালি যাব। আমারে বলে, আমি তখন বললাম তুমি ইতালি যাইবে কেন। আমারে বলে তোমার বাপের টাকা দিয়ে তো চাইছিলাম ইউরোপে যাব বা মানে যুক্তরাষ্ট্রে যাব, তুমি তো আর দিলা না, এখন আমি নিজের টাকা ইতালি যাব। আমি 8-9 মাস টাকা জমাইছি, আমি ওই টাকা দিয়ে ইতালি যাব, কারণ আমাকে টাকা দেয় না, এই কারণে ওই টাকা দিয়ে ইউরোপ যাবে। যেহেতু আমি ওকে ইউরোপে পাঠাই নাই, ও আমাকে দেখাই দিবেছে ও ইউরোপে নিজের টাকায় জিতেছে, এটা আমাকে দেখাবে। তখন আমি বললাম যে দেখো হীরা, তুমি এরকমটা করো না, কারণ তুমি যদি যেতেই হয় দেশ থেকে ভালো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাও, এভাবে ওই দেশ থেকে আরেক দেশে যাবা, কেমনি কেমনে যাবা, আমার এগুলো ভালো লাগে না। তো আমাকে বলেন আমি চলে যাব। তাই আমি তখন ওরে বারবার মানা করতেছি, এখন মেয়েটা হয়েছে, মেয়েটার মুখের দিকে তাকায়ও, তুমি একটু শান্ত হও, এই পাগলামিগুলো করো না, এই পাগলামিগুলোর কোনো মানি হয় না, তুমি এগুলো করো না, তুমি যাইও না। ওরে বারবার আমি নিষেধ করি, কিন্তু ও ভাই আমার কোনো নিষেধ মানে না, ও যাবেই যাবে। এবং এমন করেও একটা পর্যায়ে হঠাৎ করে চলে গেছে, আমাকে বলে যে আজকে রাতে আমাদের ফ্লাইট, মানে আজকে রাতে আমরা লিবিয়াতে চলে যাব, এবং লিবিয়া থেকে আমরা সাগর পথে ইতালিতে ঢুকবো। আমি ওরে বারবার মানা করছি, কিন্তু আমার কোনো নিষেধ মানে নেই, ওর মতো করে চলে গেছে। তো লিবিয়াতে গিয়ে আমার সাথে লিবিয়াতে গিয়েও যোগাযোগ করছে, ফোন দিচ্ছে আমি লিবিয়াতে আসছি, এখন আমি ভালো আছি, আমি এখান থেকে চলে যাব, গেম দিব, মানে সাগর পথে গেম দিয়ে যাবে। মানা করলাম ভাই, 1000বার মানা করলাম, আমার কোনো মানা মানলো না। এবং মানা না মানার পরে একদিন রাতের বেলায় ও আমারে বলে যে আজকে আমাদের গেম, আমাদেরকে হচ্ছে জুম করে নিয়ে যাবে, ওইখান থেকে আমরা গেম দিব, আমরা ইতালিতে চলে যাব, আমি ইনশাআল্লাহ ইতালি গিয়ে তোমার সাথে কথাবার্তা বলবো, আমার মোবাইল বন্ধ থাকবে, তুমি টেনশন করো না, মেয়ের দিকে খেয়াল রাখো। এইটা বলার পরে হঠাৎ করে ভাই ওর ফোনটা বন্ধ প্রায় আপনার 3 থেকে 4 দিন হয়ে গেল, ওর ফোন আরও খোলে না। এখন ও যখন আপনার সৌদি আরবে ছিল, তখন তো ওর ধরেন আশেপাশে অনেকের সাথে আমি কথা বলতাম বা অনেকে আমি চিনতাম। এখন আমি তো এখানে কাউরে চিনি না, ওই জায়গার মধ্যে তো আমি আর কাউরে চিনি না, লিবিয়াতে তো আমি আর কাউরেই চিনি না। ওই লিবিয়াতে যাওয়ার পরে ও 3 দিন ফোনটা বন্ধ। আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, হায় আল্লাহ, মানুষটা গেম দিল, এরকম তো অনেক শুনে থাকে যে সাগরে মানে বোর্ড নষ্ট হয়ে যায়, হাওয়াই বোর্ডে করে যায়, এখন বোর্ড ছিদ্র হয়ে যায়, বোর্ড নষ্ট হয়ে যায়, এরপরে সাগরে মানুষ মারা যায়, এমন তো অনেক কথাবার্তাই অনেকের মুখে শুনতাম। তখন আমি চিন্তা করলাম যে হাই হীরা কোনো মরে গেল কিনা, সাগর পথে হীরার মৃত্যু হলো কিনা, মানে আমি তো তখন আর থাকতে পারতেছিলাম, তো অনেক ভালোবাসতাম।
এই করে আপনার প্রায় 18 থেকে 19 দিন পরে একটা অপরিচিত নাম্বার থেকে আমার একটা কল আসে, আমরা পুরো অপরিচিত। আমাকে কল দিয়ে বলতেছে যে আপনি কি নাজমা? নাম্বারটা বিদেশি একটা নাম্বার ছিল। আমি বললাম জি আমি নাজমা। বলে আপনার স্বামী কি হীরা? আমি বললাম জি। বলে নেন কথা বলেন। এই যে বলে পরে ফোনটা তখন হীরার কাছে দিল এবং হীরার কাছে দেওয়া মাত্র হীরা তখন চিৎকার করে কান্না করতেছে, কান্না করে বলতেছে যে আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, আমি মরে যাব, আমারে বাঁচাও, আমারে বাঁচায় দেশে নিয়ে যাও। আমি আগের মতো দরকার হলে চুরিমালা কালের জিনিস বিক্রি করবো, নয় ঢাকা শহরে রিক্সা চালাবো। আমি তোমার কথা শুনি না, আমার ভুল হয়েছে, আমি তোমার পায়ে ধরে বলতেছি নাজমা আমারে বাঁচাও, যে করে পারো আমারে বাঁচাও। আমি তখন বললাম তুমি কান্না করো না, আমি তো আসি, কি হয়েছে আমারে বলো। বলে উনি তোমারে বলবে। তা মোবাইলটা ওই লোকটা নিল, নেওয়ার পরে আমার বলে আপনার স্বামীরে আমরা মাফিয়া, আমরা কিনে নিছি আপনার স্বামীরে। উনি কার থেকে বলে কিনছে? বলে ওরে আমরা কিনে নিছি, এখনও আমাদের কাছে আছে, যদি ওরে নিতে হয় তাইলে আপনি আমাদেরকে 20 লাখ টাকা দিতে হবে আমারে বলে। আমি বললাম ভাই আমি 20 লাখ টাকা কই পাবো? ও তো বিদেশ গেছে 8 মাস, তো একটা টাকা আমারে দেয় নাই। আমার একটা মেয়ে আছে, মেয়েটারে নিয়ে ঢাকা শহরে একটা ছোটো চাকরি করি, অ্যান্ড চাকরি করে আমি খুব কষ্ট করে চলতেছি, আমি এই টাকা কই পাবো? বলে হয় আপনি 20 লাখ টাকা দিবেন, নাইলে ওরে মেরে ফেলবো। এই কথা বলে আমি বললাম যে না ভাই আমার কাছে টাকা নেই। আমার কাছে টাকা নেই বলাতে ওরা মারা শুরু করছে। মানে ওরে যে মারতেছে আর যে চিৎকার দিতেছে, মনে যেন মানে আসমানটা ভেঙে পড়তেছে। আমি চিৎকার সহ্য করতে পারতেছিলাম না। আমি মানে কান্না করতে করতে লোকটারে বলতেছি ভাই আমি এত টাকা দিতে পারবো না, আমার ব্যাংকে এই টাকা আছে। ওরে কতটা ভালোবাসতাম, ওই চিৎকারের সাথে আমি বলতেছি আমার ব্যাংকে এত টাকা আছে, আমার কাছে অত টাকা নেই। তো বলে ব্যাংকে কত আছে? ওই সময় আমার ব্যাংকে ওরে বিদেশ পাঠানোর পরে প্রায় আপনার এরকমই হবে, প্রায় 18 লাখ টাকার মতো ছিল। মানে মায়ের মুখে বলছি আমার 18 লাখ টাকা আছে। পরে বলতেছে যে না 18 লাখ টাকা হবে না, আপনার 20 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা না দিলে আপনার স্বামীর মেরে ফেলবো। এই বলে তখন লাইনটা কেটে দিল। তো আমি এই নাম্বারে বারবার ট্রাই করতেছি, নাম্বারটা বন্ধ বন্ধ বন্ধ। তো আমি পরিচিত যারা আছে ওদের অনেকের সাথে কথাবার্তা বলি, যাদেরকে আমি চিনি আর কি, আমার এলাকার লোকজন। সবাই তখন বলে যে হ্যাঁ এরকম অনেকেই তো মানে গেছে, ইতালিতে যাওয়ার পথে ধরা খাইছে দালালের হাতে, এরপরে দালালরা অনেক টাকা নিয়ে গেছে, বাড়ি থেকে দালালদেরকে অনেক টাকা দিতে হয়, এবং টাকা না দিতে পারলে দালালরা মেরে ফেলে এবং দালালরা হত্যা করে ফেলে। এরকম অনেক ভয় তখন সবাই দেখাইতেছে। আমি তখন সবাইকে বললাম যে মানে আমি কি করব, আমি তখন বুঝতে পারতেছিলাম না। আবার এরা আমাকে এরকমও ধমক দিতেছে যে আপনি যদি কাউরে বলেন, প্রশাসনকে বলেন বা কোনো কাউকে বলেন, তাহলে কিন্তু আপনার স্বামীকে আমরা মেরে ফেলবো, আপনার স্বামী কিন্তু আপনার পাবেন না, আমরা যদি কোনো ঝামেলা পড়ে আপনার স্বামী কিন্তু বাঁচবে না। তো এই জন্য আমি ভয়ের কারণে কারো কাছে বলিও না। আর আমি বলবো বা কার কাছে, বা ওই সময় তো আমার আপন বলতে কেউই নেই, নিজের পরিবারের কেউই নাই, স্বামীর পরিবারের কেউই নেই। এবং আমি ওর বোনকে তখন মানে ওর বড় বোনকে তখন শুধুমাত্র জানাই বিষয়টা। ওর বড় বোন তখন আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে যে নাজমা আমার ভাইরে বাঁচাও, আমার ভাইরে বাঁচাও, আমার মা মরে গেছে, আমার ভাইটা ইতি, মানে খুব কান্নাকাটি করতেছে আমার কাছে। এই লোকটা তখন আমাকে বারবার ফোন দিচ্ছে। আমি তারে বললাম যে ভাই আমার কাছে 18 লাখ আছে, আপনার 18 লাখ টাকা নিয়ে হইলো, ওরে ছাইরা দিন ভাই, খুব কান্নাকাটি করতেছে। মেয়েটার সাথে কথা বলাই দিতেছে, আমার বাবুরের সাথে, নেন আপনি আমার মেয়েটার সাথে প্রয়োজনে কথা বলেন। দেখেন আমার মেয়েটা তখন কথা বলতে পারতো না, আও আও করতো, বাচ্চা তো। দেখেন আপনি আমার বাচ্চাটার সাথে কথা বলেন, তাও আপনি এরকমটা করেন না, আপনি ওরে ছাইড়ে দেন। আমি খুব কান্না করতেছি, না উনি ছাড়বেই না, তার কথায় একটা 20 লাখ টাকা লাগবে। লাস্ট পর্যন্ত সে প্রায় 3 দিন পরে রাজি হয়েছে। 3 দিন পরে বলে ঠিক আছে 18 লাখ টাকাই দেন, কিন্তু আপনি দেশে যাওয়ার পরে আমার এভাবে বলে আপনার স্বামী দেশে যাওয়ার পরে আমার মানে 2 লাখ টাকা দিয়ে দিবেন, কারণ এই 2 লাখ টাকা আমি নিজের গাইড থেকে দিয়ে আপনার স্বামীকে ছুড়াইতে আসি। বিশ্বাস করেন এরকমভাবে বলে যে 2 লাখ টাকা আমি নিজ থেকে দিয়ে আপনার স্বামীরে ছুটাইতেছি, আপনার কান্নাকাটি আমার ভাল লাগে নাই, আপনার মেয়েটার সাথে আপনি আমার করাইছেন, আমার খুবই কষ্ট হয়েছে, আমার নিজেরও তো বউ আছে, নিজেরও বোন আছে, তো এই জন্য আমি আপনার প্রতি এই মায়াটা দেখাইলাম, কিন্তু আপনি আমার টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিবেন, আমার টাকাটা আমাকে দিয়ে দিবেন, আপনি কিন্তু আমার টাকাটা খাইয়েন না, মাইরা খাইয়েন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমি তোমার টাকা মাইরা খাবো না, তুমি আমার স্বামীর দেশে পাঠাও। তো উনি বললাম আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, আপনি এই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠান। তো একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আমি সেই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিছি, 2 দাগে না 3 দাগে পুরোটা টাকা পাঠিয়ে দিছি। অ্যান্ড টাকাটা পাঠিয়ে দেওয়ার পরেই ধরেন আপনার নাম্বারটা বন্ধ। এবার নাম্বারটা বন্ধ, আমার হাজব্যান্ডেরও আর কোনো, তো হাজব্যান্ডের সাথে যোগাযোগ নাই, যে নাম্বারে টাকা পাঠালাম ওনার সাথে কোনো যোগাযোগ নাই, মানে আর কোনো কথাই না। মানে টাকাটা নিয়ে যাওয়ার পরে এখন এর মাঝে সবাই বলতেছে হয়তো টাকা নিয়ে তোর স্বামীর মেরে ফেলছে। যারা আমার চিনে বা জানে সবাই বলে হয়তো টাকা নিয়ে তোর স্বামীর মেরে ফেলছে, এরকমও হতে পারে, অনেকে দালালরা টাকা নিয়ে মেরে ফেলে। তা আমার কথা হলো দালালরা টাকা নিয়ে মেরে ফেলবে কেন? আমি তো টাকা দিছি, এমনকি 2 লাখ টাকার জন্য মেরে ফেললো? আমি যোগে 2 লাখ টাকা দিই না, এই 2 লাখ টাকার জন্য কি মেরে ফেললো? আমাকে বলতো আমি 2 লাখ টাকা দিতাম, মানে মেরে ফেললো কেন?
একদম থাকতে পারতেছি না, প্রচুর কান্নাকাটি করতেছে, মানে আমি জাস্ট পাগলের মতো হয়ে যাচ্ছিলাম, মানে পুরোই পাগল হয়ে গেছি। এই সময়ের ভিতরে মানে এক লোকের সাথে আমার পরিচয় হয় ঢাকাতেই, মানে এক মহিলার সাথে, ওনার হাজব্যান্ড আবার থাকে আপনার লিবিয়াতে, উনি আবার দেশে আসার পরে আমি সেই লোকের সাথে কথাবার্তা বলি, বলার পরে ওনারা আমি বলি যে এমন এমন ঘটনা, আমি ওনারা ডিরেক্টলি বলে আমি লিবিয়ায় যেতে চাই, আমার হাজব্যান্ড আমি খুঁজে বের করবো, আমি লিবিয়াতে যাব, গিয়ে আমার হাজব্যান্ডকে আমি খুঁজে বের করব। লোকটা আমারে বলে যে আপনি লিবিয়াতে যাইতে হলে টাকা লাগবে, আমাকে টাকার অ্যামাউন্ট বলে যে এত টাকা দিতে হবে, আমি আপনাকে যেভাবে পারি পাঠাবো, মানে ট্যুরিস্ট ভিসায় কোন কোন দেশ ঘুরে আমার উনি লিবিয়া পর্যন্ত নিয়ে যাবে অবৈধভাবে, ওনারা এত টাকা দেওয়া লাগবে। এই লোকটাও সম্ভবত কোনো একটা চক্র হতে পারে আর কি, আমি তো ওই সময় জানতাম না। পরে আমি বললাম ভাই যে অ্যামাউন্টটা আমাকে বলে, সেই অ্যামাউন্টের টাকা তো আমার কাছে নেই, আমি তো টাকা যা ছিল সবই দিয়ে দিছে, আমি টাকা কই পাবো? আমি বললাম ভাই আমার কাছে তো এই টাকাটা নাই, আমি আপনার থেকে দিব। বলে না, যদি টাকা না দেন তাহলে তো কিছু করার নাই, আপনি আপনার মতো করে চিন্তা করেন, আর আমার এগুলো বইলেন না। শেষ পর্যন্ত আমি টাকা চাইনি এমন কোনো লোক নাই আমার, মানে এমন কোনো জায়গা নাই আমি আমার টাকাটা চাই নাই, কেউ আমাকে টাকা দেয় নাই, মানে আমার নিজের কাছে টাকা নেই, কে দিবে বলেন? শেষ পর্যন্ত আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার একটা কিডনি আমি বিক্রি করব। একটা হসপিটালের মাধ্যমে খুব কষ্ট করে, তাও মানে অল্প টাকা আমি তখন আমার কিডনিটা বিক্রি করি, এবং কিডনি বিক্রি করার কিছু টাকা ছিল, এবং আমার এই বাচ্চাটার আমি একটা জায়গায় বন্ধক দেই, আমার মেয়েটারে বন্ধক দেই। এগুলো আসলে বলার মতো না। এই টাকাটা আমি তখন এই লোকটার কাছে দেই যে ঠিক আছে আপনি আমার লিবিয়া নিয়ে যান, আমি নিজে আমার স্বামীর ওইখানে খুঁজে বের করব। তো ওই দেশেই তো কোথাও না কোথাও আছে, আমি ওর ওইখান থেকে খুঁজে বের করব। এই লোকটা আমারে নেয় না, শেষ পর্যন্ত সে আমারে বলে ঠিক আছে আমি নিয়ে যাব। অনেক ঘোরাঘুরির পরে সে আমাকে একটা সময় প্রথমে আপনার এখান থেকে ইন্ডিয়া নিয়ে গেছে, ইন্ডিয়া থেকে দুবাই নিয়ে গেছে, দুবাই থেকে আপনার মিশর নিয়ে গেছে, না আরেকটা কোন দেশ নিয়ে গেছে, সেখান থেকে সে ফ্লাইটের মাধ্যমে আমাকে লিবিয়ায় নিয়ে গেছে। তো লিবিয়ায় নিয়ে যাওয়ার পরে সে আমাকে রিসিভ করছে লিবিয়া থেকে, বেঙ্গাসি বলে একটা এয়ারপোর্ট না কোন জানি আছে, বেঙ্গাসি বলে, ওইখানে আমাকে রিসিভ করে দেন সে আমাকে তার বাসায় নিয়ে গেছে। কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরেই মানুষটা যে কত খারাপ আমি তার বাসায় যাওয়ার পরে বুঝতে পারলাম। সে আমার সাথে যা ইচ্ছা তাই করলো। তখন আমি বললাম ভাই যা করছেন তা তো করছেনই, তা আমি যেহেতু আসছি, আমি বিপদে পড়ছি, ঝড়ের রাতে আমি আপনার ঘরে আশ্রয় নিছি, আপনি আপনার সুযোগটা নিছেন, যাই হোক আপনি করছেন, আমার আপনার উপরে কোনো অভিযোগ নেই, আমার স্বামীরে যদি পারেন বের করে দেন, বা কোন জায়গার ভিতরে দালাল চক্রগুলো থাকে আপনি আমাকে সেই চক্রের ঠিকানাগুলো দেন, আমি এদের কাছে যাব। এরকম করে আমি মানে বেরিয়ে গেছি, মানে তার বাসা থেকে একদিন এরকম করে অনেকগুলো দিন তার বাসায় ছিলাম। তো সে আমাকে শুধু সুযোগে ব্যবহার করতেছে, আমার আর কোনো কিছুই করে না। অনেক দিন তার বাসা আমার আটকায় রাখছে, অনেক দিন আমাকে বাসায় এসে আটকায় রাখছে, এবং আটকায় রেখে আমাকে ভোগ করতেছে, কিন্তু আমার কোথাও নেওয়া যায় না। একদিন যেভাবেই হোক কষ্ট মষ্ট করে আমি তার বাসা থেকে পালাইছি, তার বাসা থেকে পালায় চলে গেছি, যে ঠিক আছে আমি আমার স্বামীরে খোঁজার জন্য আমি নিজে তার বাসা থেকে পালাইছি। তার বাসা থেকে পালায়া আমি বিভিন্ন মাধ্যমে, মানে আমি যা করছি তা আসলে এগুলো তো ভাই আপনাকে আর মুখে বলতে পারবো না, কিন্তু মানে আমার কাছে যেটা মনে হইলো যে প্রতিটা দিন আমার কাছে মনে হয় জাহান্নামের মতো কাটছে। আমি যে কতটা কষ্টে দিন কাটাইছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কত বেলা কত দিন না খেয়েছিলাম, রাস্তায় রাস্তায় ঘুমাইছি, রাস্তায় রাস্তায় কাঁদছি, শুধু একটাই চিন্তা করছি আমি যদি হিরারে পাই, ওর ছবিগুলো দেখতে আমার কান্না করতাম, ওর যদি কোথাও পাওয়া যায়, এরকম করে ওরে পাই না। এবং এমন করতে করতে একটা বাঙালি ফ্যামিলির সাথে আমার তখন পরিচয় হইলো। ওনারা মানে ফ্যামিলি, ওনার মেয়ে আছে, সবাই আছে, যেভাবে হোক এগুলো অনেক কাহিনী আছে, এই সমস্ত বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপ করে বলি। সেখানে একটা বাঙালি ফ্যামিলির সাথে পরিচয় হয়, তারা তখন তাদের বাসায় আমাকে কাজের জন্য নিয়ে যায়। ওরা অনেক বড় লোক, সেখানকার তার পরিচয় দিতে চাই না, বাড়ি সিলেটে, কিন্তু তারা অনেক বড় লোক, লিবিয়ায় থাকে। তো তখন তাদের বাসা আমাকে নিয়ে যায়, আমি তখন তাদের বাসায় কাজ করতাম। আমার তো কোনো কিছুই নাই, ডকুমেন্ট নাই, কাগজপত্র নাই, তাদের বাসায় কাজ করি। এবং কাজ করতে করতে আমি প্রায় অনেক মাস সেই বাসায় কাজ করে কিছু টাকা জমাই, আমার অনেকগুলো টাকা জমানো হয়। তো টাকাগুলো জমানো হলে পরে তারা কিন্তু মানুষগুলো অনেক ভালো ছিল। আমি প্রায় ওখানে আপনার 1.5 থেকে 2 বছরের মতো কাজ করি ওই বাসায়। তো 1.5-2 বছর কাজ করে আমি মোটামুটি কিছু টাকা পাই, এবং সেই টাকা দিয়া আমি তখন চিন্তা করতেছি দেশে তো আমার মেয়েটার আমি বিক্রি করে আসছি, মেয়েরে বিক্রি করে দিছি, মেয়েরে বিক্রি করছি মানে বন্ধক আর কি, যদি তাদেরকে টাকা দিই তারা আমার মেয়েরে দিয়ে দিবে, কিছু ইন্টারেস্ট সহ আর কি, কিছু লাভ আছে, অনেক টাকায় লাভটা ডাবল লাভ দিতে হবে আমার মেয়েরে আনতে হলে। দেখেন আমি এই টাকা দিয়ে তো আমার মেয়েরে আনতে পারবো না। আর আমি তো ইতিমধ্যে হীরার কোনো খবরও পাইলাম না, নিজের মতো করে হীরারে খুঁজলাম যতটুকু সম্ভব, আমি কোথাও পাই নাই।
তো তখন আমি পরিকল্পনা করলাম হীরা যে পথে গেছে আমিও সে পথে যাব, আমার ইজ্জত তো এমনি চলে গেল, এবং তা তো একজনের কাছে গেল না, অনেক মানুষের কাছে নিজের ইজ্জতটা গেল। তো ইজ্জতের তো আর কোনো মূল্যই রইল না। হয় আমি সাগরের মাঝপথে মারা যাব, না হয় আমি ওই পারে যাব। তো হয় আমি সাগরের মাঝপথে মারা যাব, না হলে আমি ওই পারে যাব। যদি ওই পারে যেতে পারি তাহলে আমি ইতালি চলে গেলাম, এবং ইতালি গেলে আমি টাকা ইনকাম করে দেশে গিয়ে আমার মেয়েটারে আমি ওখান থেকে ছুটে আনবো, ওনাদের ল্যাপটপ দিয়ে আমার মেয়েটাকে আমি নিয়ে আসবো। আর যদি আমি ইতালি যেতে না পারি তাহলে মাঝপথে মারা যাব, এই কষ্ট আর আমি নিতে পারবো না। এই কথা বলে আমি তখন একটা গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হলাম তারা আমাকে রাতের বেলা নিয়ে যাবে বলে আমাকে তখন এখান থেকে মানে তারা ঠিকঠাক করলো। ঠিকঠাক করার পরে একটা জায়গায় মানে একটা ঘরের ভিতরে আমি, পুরুষ, মহিলা অনেকেই ছিল ওখানে, বাঙালির ভিতরে অনেক পুরুষ আছে, মহিলা আসে। একটা ঘরের ভিতরে নিয়ে গেল, ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আজকে রাতে মানে ওইখানে 3 দিন রাখছে, 3 দিন পরে আমাকে মানে এখান থেকে নিয়ে যাবে। 3 দিন পরে এখানে একটা দালাল আসছে, দালালটা আসছে এবং দালালটার মানে মুখোশ পরা, এরকম মাস্ক পরা। তাই সে আইসা বলতেছে, সবাই বলতেছে যে তোমরা শোনো, এরকমভাবে কথা বলতেছেন। কথা বলতে বলতে মানে এই দালালের কণ্ঠটা মানে কেমন জানি আমার হাজবেন্ড হীরার মতো লাগতেছে কণ্ঠটা। মানে সে বলতেছে এইভাবে যেতে হবে, এমনি আমাদেরকে ট্রেনিং করাইতেছে আর কি, কীভাবে সাগর দিয়ে যেতে হবে। তো তখন মানে আমি ভালো করে দেখলাম আধো অন্ধকার আলো, ওরকম না। তখনই আমি করলাম কি, মানে আমার কাছে তখন আমি তো ওরই চিনি, মানে আমার হাজব্যান্ড, তো মানে কণ্ঠটা পুরো হীরার মতো মনে হয়েছে, মানে পুরোই হীরা। আমি করলাম কি মেয়েগুলোর মাঝে উঠাই না, মানে আমি জানি না হঠাৎ করে এটা আমি কেন করলাম বা কি এক অদ্ভুত রকমের শক্তি আমার শরীরে চলে আসলো। আমি এখান থেকে উঠাই করলাম কি, হঠাৎ করে ওর যে মাস্কটা পরা আছে ওই মাস্কটা ধরে দিলাম আমি টান, মানে কালো একটা মাস্ক পরা, মাস্ক ধরে দিলাম টান। মাস্ক ধরে টান দেওয়ার পরে আমি দেখি যে এটা হীরা। ও তখন আমাকে একটা থাপ্পড় দিল ভাই। থাপ্পড় দেওয়ার পরে আমি পা ঝরাই ধরে বলতেছি, হীরা আমি তোমার বউ নাজমা, আমি তোমারও খোঁজার জন্য এখানে আসছি। তখনও আমাকে দেখছে, প্রথমে থাপ্পড় দিছে দেখে নাই, পরে দেখছে যে মাস্ক টান দিছি, পরে হাত ধুয়ে আমার এখান থেকে বের করে নিয়ে আসছে, এই জায়গা থেকে বের করছে। বের করে বলতেছে তুই এখানে কেন আসছিস? আমি বললাম তুমি এখানে কাজ করো, তুমি দালাল? ও তখন আমার বলতেছে আমি দালাল না, আমি মানে ওরা আমার এইখানে রেখে দিছে, আমার মোবাইল টোবাইল সব কেড়ে নিছে, আমার মোবাইল টোবাইল কিছু আমার কাছে নাই, কিন্তু ওর হাতে ফোন, আমি দেখতেছি ওর হাতে ফোন। ও বলে আমার কাছে মোবাইল টোবাইল কিছু নাই, ওরা আমার এখানে আটকায় আমার দিয়ে এগুলো জোর করে আমার করাইতেছে। তখন ও আমারে বলে যে তুমি কই যাবা, আমার মেয়ে কই? আমি বললাম মেয়ে বিক্রি করে দিছি, আমি ইতালিতে যাওয়ার জন্য আসছি। তখন বলে কেন ইতালিতে যাবা? আমি বললাম তুমি আমার সাথে একটাবার যোগাযোগ করলো না, এতগুলো বছর কেটে গেল। ও বলে আমি কেমনি যোগাযোগ করব, আমি তো নাম্বার নাই, মানে আমার তো মোবাইল নেই, অনেকে আমার সাথে যোগাযোগ করতে পারে নাই। ও বলে এখানে বেশি কথা বলা চলবে না, তুমি চলো আমার সাথে চলো। আমি বললাম না আমি তোমার সাথে যাবো না, আমি ইতালি চলে যাব। বলে না তুমি ইতালিতে কেন যাবা, তুমি চলো আমার সাথে। তো আমাকে এখান থেকেও নিয়ে গেছে, মানে ওরে দেখে আমার বিশ্বাস হয়েছে যে ও দালালি করে, এখানকার দালাল। ও তখন আমার বাসায় নিয়ে গেছে। যাই হোক, বাসায় নিয়ে গেল। ও খুব দামি একটা বাসায় থাকে, বিশাল একটা বাসা ভাই, বিশ্বাস করবেন না আপনি, অনেক বড় একটা বাসা। এই বাসায়ও থাকে, আমি এই বাসায় থাকতেছি। তো ও আমারে বারবার বুঝাইতেছে যে আমার মোবাইল টোবাইল কিছু নাই, ওরা আমারে বন্দি করে রাখছে, আমার আটকায় রাখছে, এগুলো আমার প্রথমে বুঝাইলো। এরপরে বলতেছে যে আমি তোমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গেছি, আমি তোমার টাকাগুলো ফিরিয়ে না দিয়ে আমি কেমনি তোমার সামনে যাব, তোমার তো আমার টাকাগুলো ফিরিয়ে দিতে হবে, আমি তোমাকে টাকাগুলো ফিরিয়ে দিব বলেই আমি এখানে কষ্ট করে পড়ে আছি, আমি একদিন তোমার টাকা ফিরিয়ে দিব, তারপরে আমার সব আমি করব, তো আমি টাকাগুলো ফিরিয়ে দিয়ে আমি তোমার কাছে যাবো, এই জন্য আমি এখানে কষ্ট করে পড়ে আসছি। মানে এক এক কথা বলে। তো ওর একটা ঘনিষ্ঠ ছেলে আছে, নাম হচ্ছে রাকিব, বাড়ি হচ্ছে ওইদিকে আপনাদের এদিকে কুমিল্লার, উনি এই কাজই করে। তো রাকিবের সাথে আমার একটু ভালো সম্পর্ক, উনি আবার আমি রান্নাবান্না করলে আমাদের বাসায় এসে খাইতে হতে, তো সবাই দালাল এখানে। রাকিব তখন আমার বলতেছে ভাবি, যেদিন আমার এই কথাটা বললো, আমি বললাম যে আল্লাহ এই কথাটা শোনার আগে আমার মরণ তুমি কেন দিলা না? রাকিব আমারে বলে ভাবি আপনার সাথে যে টাকাগুলো আনা হয়েছে, আপনি যে টাকাগুলো আনছে এগুলো সবই নাটক। আপনার সাথে যে ফোনে কথা বলছে, কথা আপনার সাথে আমি বলছি, হয়তো আপনি এখন আমার কণ্ঠ চিনতে পারতেছেন না। আমি বলি কি বলেন আপনি? বলে হ্যাঁ আপনি প্রথমে এই কথাটা বলছিলেন, এরপরে ওই কথাটা বলছিলেন, আমি আপনাকে ব্যাংক নাম্বার দিছিলাম, মানে ওই সব করছে। বলে হীরা ভাই আমার দিয়ে আপনার সাথে কথা বলাইছে। মানে আমি রাকিবরে বলছি ভাই আমি কিডনি বিক্রি করছি, আমার মেয়ে বিক্রি করে আমি খান পর্যন্ত আসছি। পরে আমার বলে যে হীরা ভাই আমার দিয়ে আপনার ফোন করাইছে, হীরা ভাই মূলত
সৌদি আরব থাকা অবস্থায় একটা দালাল চক্রের সাথে যোগ হয় এবং উনি ইতালি যাওয়ার জন্য লিবিয়াতে আসে নাই, উনি মূলত লিবিয়াতে আসছে এই ব্যবসা করার জন্য, মানে দালালি করার জন্য আসছে। এগুলো আমাকে রাকিব বলল। তো এগুলো রাকিব বলার পরে আমি জানতে পারলাম, মানে বুঝতে পারলাম পুরোপুরি যে ও একজন দালাল, একজন মাফিয়া। এরপর ওর সংসার আমি করে গেলাম, যে যাই হোক ওর সংসার আমি এরপরও করবো, তো আমার স্বামী যাই হোক যেটা ওর জন্য আমি এত কষ্ট করছি। আমি বারবার বুঝাই চলো দেশে চলে যাই, মেয়েটা দেশে আসে, টাকা দিয়ে মেয়েটারে ছুটাইতে হবে, দেশে যাই, এগুলো বলতাম। একটা সময় আমারে বলে আমার কাছে তো টাকা নাই, আমি তোমার কিছু লোক পাঠাবো তোমার কাছে, তুমি তাদেরকে সার্ভিস দিবা, এরপরে আমি তোমার টাকা দিই, মানে লোকটা টাকা দিবি, সেই টাকা নিয়ে আমরা দেশে যাবো, আমার মেয়েরই ছুটে আনবো। আমি বললাম না আমি এটা করবো না, করবো না বলাতে আমার উপর শুরু হলো মায়ের। মানে একটা মানুষ এইভাবে মারতে পারে, মানে হীরা আমার এইভাবে মারবে, এটা কোনোদিন আমার চিন্তার মধ্যেও ছিল না। কুকুরের মতো আমাকে পিটাইছে ভাই, কুকুরের মতো আমারে পিটাইছে, শেষ পর্যন্ত আমাকে এই কাজটা করতে বাধ্য করাইছে। আমি বাধ্য হয়েছি ওর কুপ্রস্তাবে রাজি হইতে। নিজের স্বামী যারে কিডনি বিক্রি করে আমি তারে খোঁজার জন্য লিবিয়াতে আসছি, বাপের প্রায় 24 লক্ষ টাকা আমি তার পিছনে শেষ করছি, এই মানুষটা আমার সাথে এই কাজটা করল। শেষ পর্যন্ত আমি ওখানে প্রায় 2 বছরের মতো ছিলাম, আরও 2 বছর ওখানে ছিলাম। আরও 2 বছর ওই জায়গায় থাকার পরে রাকিব ছেলেটা অনেক ভালো ছিল, ও আমাকে বলে যে আমি সব ছেড়ে চলে যাব, আমি দেশেও চলে যাব, আমি সব লাইনে আর থাকবো না, তবে আমি যাওয়ার আগে আপনার একটু উপকার করতে চাই, আপনি হয় আমার সাথে দেশে চলেন, নাইলে আপনি কিছু একটা করেন, আমি ভালো হয়ে যাব, ভালো লাইনে চলে আসবো। আমি বললাম ভাই আপনি ভালো যদি হতে চান তাহলে একটা কাজ করেন, আমারে ইতালিতে পাঠিয়ে দেন। উনি বলে আপনি ইতালি যাবেন? আমি বললাম হ্যাঁ আমি ইতালি যাব। উনি বলে তাহলে আপনি যান, তাহলে আমিও আপনার সাথে যাব। তাই বললাম আপনিও যাবেন? বলে হ্যাঁ আমিও যাব, চলেন দুজনে মিলে চলে যাই। এই রাকিব তখন আমার এই বাসা থেকে একরকম পালায়া চুরি করে না অন্য দালালের মাধ্যমে আমার নিয়ে দুজনেই তখন আমরা ইতালির পথে রওনা দিই। ইতালিতে যাই এবং সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাই। ইতালিতে যাওয়ার পরে রাকিব আর আমি একসাথে থাকতে শুরু করি, দুজনেই ওখানে। আমাদের কাগজপত্র হয়, ডকুমেন্ট হয়। আমি আমার ডকুমেন্ট কাগজপত্র হওয়ার পরে দেশে আসি আমার মেয়ের সন্ধান করার জন্য, মেয়ের খবর নেওয়ার জন্য। কিন্তু দেশে এসে জানতে পারি আমি চলে যাওয়ার প্রায় 7 মাসের মাথায় আমার মেয়েটা মারা যায়। আমার মেয়েটা মারা যায় নাকি আমি যাদের কাছে দিয়ে আসছি ওরাই মেরে ফেলে আমি জানি না। একটা কবর আমাকে দেখায়, বলে এটা আপনার মেয়ের কবর। তাই আমি আমার মেয়ের কবরের কাছে যাই, কান্না করি। কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি, আমি বাংলাদেশে অনেক মাস থাকি, থেকে আবারও পুনরায় ইতালি চলে আসি। আমি রাকিবকে বিয়ে করি, কুমিল্লার ছেলে রাকিবকে বিয়ে করি, ওর সাথে আমি সংসার করছি। এখন আমার বাচ্চাটার কথাই আপনাকে বলি। আমার বাচ্চাটা আমি ওর সবসময় স্বপ্নে দেখি, মানে বাংলাদেশে যাওয়ার পরে না পাওয়ার পরও সবসময় বলে স্বপ্নে দেখি আম্মু, আমারে বলে আম্মু আমি তো বেঁচে আছি, তুমি কাঁদো কেন? এই রাত্রে এসে আমারে বলে আম্মু আমি তো বেঁচে আছি, তুমি কাঁদো কেন? আম্মু আমি তো আসি, আম্মু আমি তো আসি, আমারে বলে। তো আম্মু আমি তো কষ্টে আছি। তো আমি বলি মা তুমি কোথায় আসো, কোন কষ্টে আসো? আম্মু আমি কষ্টে আছি, আমায় নিয়ে যাও। এই পর্যন্ত প্রায় 7 থেকে 8 বারের মতো বাংলাদেশে গেছি শুধু মেয়েটারে খোঁজার জন্য। মেয়েটা হয়তো বেঁচে আছে, কোথাও না হয়তো পাবো। যেমন করে আমি হীরারে খুঁজছি, এমন করে আমার মেয়েটার আমি তখন খোঁজা শুরু করছি। বহু বছর ধরে মেয়েটারে খুঁজছি, মেয়েটারে পাই নাই। তা আমার মেয়ে এখন সম্ভবত অনেক বড় হয়েছে, তো জানি না আমাকে চিনবে কিনা, অনেকটা বড় হয়েছে। তো যদি আমার মেয়েটা কখনো আপনার গল্প শুনে বা যদি কখনো আপনাকে দেখে, যদি ও জানতে পারে যে ও আছে, যদি আমাকে কখনো বলে যে ও আছে কোথাও, আমি ওরে নিয়ে আসতাম। আমার এই পৃথিবীতে এখন কেউ নেই, আমার আর কোনো সন্তানাদি নাই। যদি আমার মেয়েটাকে আমি নাও পাই, আপনার মাধ্যমে আমি আপনার গল্প শুনি, আপনার অনেক বড় ভক্ত, আপনার মাধ্যমেও যদি আপনি আমাকে একটা বাচ্চা দেন, কোথাও একটা বাবু যদি আমাকে দেন, আমি বাবুটাকে লালন পালন করব, আমি ইতালিতে তাকে নিয়ে আসব, আমার সন্তান হিসেবে আমি তাকে বড় করব। যদি পারেন আমার এই সাহায্যটা করেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পারলে আমার সাথে একটু যোগাযোগ করেন। আরও অনেক কথা আছে,
এত সময় হয়তো আমার হয় নাই, তাই সংক্ষেপে বলেছি। আমার গল্পটা অনেক বড়, পুরোটা আপনাকে বলি নাই। আর আমার আরও কথা আছে, যদি পারেন হোয়াটসঅ্যাপে আমাকে একটু কল দিয়েন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজ নাজমার গল্প শুনে আবারও বলতে ইচ্ছে হচ্ছে, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমার রূপকথা। সিনেমার গল্প এতটা হৃদয় বিদারক হয় না যতটা কষ্টকর ছিল নাজমার গল্পটা। নাজমার না বলা অনেক কথা আছে, কিন্তু তিনি অনেক কথাই আমার কাছে বলে নাই, এবং বলেছে যদি তার সাথে যোগাযোগ করি তাহলে সে হয়তো আর অনেক কিছু জানাবে। যতটুকু উনি বলেছে অতটুকু সহ্য করে আমার জন্য দায় হয়ে গেছে, আর বেশি কিছু শুনতে চাই নাই। বন্ধুরা, নাজমা আমার কাছে বেবি চেয়েছে। যদি কোথাও, অনেকেই আমাকে বলেন যে আপন ভাই আমার একটা বাচ্চা আছে, আমি দিতে চাই, এরকম কেউ নেবে কিনা? যদি কারোর থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন আমাকে, অথবা আপনার ইমোতে আমাকে নক দিতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। যদি নাজমা নিতে রাজি হয় বা নাজমা যদি নিয়ে যায়, তাহলে আপনারা বেবি যদি দিতে চান ওনাকে দিতে পারেন, এবং তিনি বলেছে একটা মোটামুটি অ্যামাউন্টও আপনাদেরকে দিবে। এগুলো আসলে আমার ভালো লাগে না, এগুলো আমি করতে চাই না। এরপরও নাজমার সাথে আমি আপনাদের যোগাযোগ করাই দিব। আপনারা কেউ যদি কথা বলতে চান ওনার সাথে সরাসরি কথা বলে যদি দিতে পারেন আপনাদের মাধ্যমে, এতে আমার কোনো দায়বদ্ধতা নাই, এটা আমি কোনো রকম রেসপন্সিবিলিটি নিব না। আপনারা নাজমার সাথে কথা বলে যদি আপনারা দিতে চান, এটা আপনাদের বিষয়। বন্ধুরা, গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন তো। আর হ্যাঁ, সবাইকে অনুরোধ করবো আপনারা কাশ্মীর পেহেলগামের সেই মায়াবী ভিডিওটা দেখবেন। আমার কাশ্মীর ব্লগে সর্বশেষ ভিডিও, এখান থেকে আপনারা দেখে নেবেন, এবং ওই সৌন্দর্য মায়াবী দৃশ্য দেখতে দেখতেই সবাই ঘুমিয়ে যাবেন। আজ এখানে বিদায়, শুভরাত্রি, আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।